কুত্তার বাচ্চা, অমানুষ, তোর উপর আল্লাহ লালত পড়ুক। জানোয়ার, টিকটিকির ডিম, খেকশিয়ালের নাতি, তোর টুনটুনি ব্লাস্ট হোক সেই দোয়া করি। শালা বাঙ্গির নাতি, তেলাপোকার ছাদ, তোর সাহস তো কম না। আমার নাকের ডগায় বসে আমাকেই ঠকাস, তাও কি না এই ডেপসি মুখের সাথে। ছি, লজ্জা লাগা দরকার। আর তুই ডাইনি, তোর ভালো হবে না দেখিস। তোর চুল সব ঝরে যাবে, তুই টাকলা হয়ে যাবি। আল্লাহ তোকে টাকলা বানায় দিবে দেখিস। তোরা দুই ক্যাঙ্গারুর টাক বানায় দিবে দেখিস। তোরা দুই ক্যাঙ্গারুর বাচ্চা আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ঠকালি তো। আল্লাহ তোদের এত অখুশি দাম্পত্য দিক যে তোরা একে অপরের চুল টানাটানি করবি। শালা ডাইনোসরের প্রজাতি। নদী এত সময় দাঁড়িয়ে ওর বয়ফ্রেন্ড দীপ্ত আর ওর বেস্ট ফ্রেন্ড হিয়াকে অভিশাপ দিচ্ছিল। ও একটা কনভেনশন হলে দাঁড়িয়ে আছে, যেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। নদী বউ সেজে দাঁড়িয়ে আছে। কনভেনশন হলে এসে ওর পুরো দুনিয়া উলটপালট হয়ে গেছে, কারণ বর বউয়ের নামের জায়গায় ওর আর দীপ্তর নাম না লিখে দীপ্তর আর হিয়ার নাম লেখা। হলে প্রবেশ করেও দেখে দীপ্ত একটা লাইট ইয়েলো কালারের শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে, আর ওর পাশে একটা ডার্ক মেরুন কালারের লেহেঙ্গা পরে হিয়া বউ সেজে দাঁড়িয়ে আছে। ওরা দুইজন হাত ধরে দাঁড়িয়ে আছে। চারিদিকে লেখা দীপ্ত ওয়েটস হিয়া, এমনকি বিয়ের কেকেও সেম লেখা। নদী প্রথমে সবটা মজা মনে করলেও পরে বুঝতে পারে আসলে আজকে ওর আর দীপ্তর না, হিয়া আর দীপ্তর বিয়ে। ওর 3 বছরের ভালোবাসা বিশ্বাস ভেঙে দীপ্ত হিয়াকে আপন করে নিয়েছে। ওরা দুজন আরো 1 মাস আগেই রেজিস্ট্রি ম্যারেজ সেরে নিয়েছে। আর আজকে নদীর সামনে দাঁড়িয়ে 3 কবুলও বলল। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে দীপ্ত আর হিয়া মিলে নদীর সাথে বিয়ের প্ল্যানিং মার্কেটিং সব করেছে। সব নদীর পছন্দ মতো করেছে। তোর এই ফালতু অভিশাপে আমাদের কিছুই হবে না, বুঝলি? তুই সাতচুন্নি একদম চুপ থাক। লজ্জা করলো না আমাকে এইভাবে ঠকাতে? তোরা যখন নষ্টামি করবি তো আমার সামনে ভালো শাস্তি কেন বলে দিলেই পারতি। আর আজকের এইসবের মানে কি? নিজেরা বিয়ে করবি ঠিক আছে, তাহলে আমাকে জানালি না কেন? আমার সাথে এইসব প্রতারণার মানে কি? বিয়ের শপিং, আমাকে বউ সাজানো, এইসব কেন করলি? আমাকে এমন জোকার সাজানোর কি দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। আমি তোকে একদম ভেঙে দিতে চেয়েছিলাম, মনে আছে? একদিন সামান্য ঝগড়ার পরে তুই বলেছিলি তুই ছাড়া আমি কিছুই না। নিজেকে খুব বড় কিছু মনে করিস তুই, তাই না? দেখ, আজকে তোর কিছুই নেই। তোর যা ছিল সব এখন আমার। তোর বয়ফ্রেন্ড, তোর বিয়ের অ্যারেঞ্জমেন্ট, অথচ সব কিছু এখন আমার। আমি তোর থেকে বেস্ট, তাই সব কিছু এখন আমার। আর তুই সেই জায়গাতেই দাঁড়িয়ে আছিস। আর শোন, দীপ্ত রাথোড গ্রুপের সেই বড় ডিলটা পেয়ে গেছে। তোর কোম্পানি যেখানে সামান্য ক্লিনারের কাজ করিস তুই, সেটাও এখন দীপ্ত কিনে নিয়েছে। এবার তোর খারাপ দিন গোনা শুরু কর। হিয়ার কথা শুনে নদী একটা তাচ্ছিলের হাসি দেয়। ও হিয়াকে বলে, তুই এত বড়াই করিস না। সে তো আমার ইউজ করা মালকেই বিয়ে করলি। ইউজ করা জিনিস নিয়ে এত বড়াই করা সাজে না। এই যে আয়ান আজকে রাথোর গ্রুপের ডিল পেয়েছে, সেটা আমার জন্যই। ও যে আজকে সাকসেসফুল সেটাও আমার জন্য। আমি ওই ক্লিনিং এর কাজ করেই ওকে টাকা দিতাম, আর সেটা দিয়ে ও নিজের কোম্পানি দাঁড় করিয়েছে। রাত জেগে ওর জন্য অ্যাসাইনমেন্ট রেডি করেছি, যেটার জন্য ও রাথোর গ্রুপের ডিল পেয়েছে। আজকে ও এত দূর শুধুমাত্র আমার জন্য। তোকেও তো কম হেল্প করিনি। এই যে আজকে সুস্থভাবে দাঁড়িয়ে আছিস, সেটাও আমার জন্য। সেদিন তোর অপারেশনের টাকা আমি না দিলে তো কবেই পটল তুলতি। এই যে বিয়ের সাজে দাঁড়িয়ে আছিস, এত টাকার লেহেঙ্গা, মেক ওভার নিয়ে, সেটাও আমার টাকায়। বিয়ের ভ্যানু, যাবতীয় খরচ সবটাই আমার টাকায় হয়েছে। তাও বলিস আমি ছাড়া তোদের অস্তিত্ব আছে? সত্যি এটাই, আমি ছাড়া তোরা দুজন কিছুই না। হ্যাঁ, দিয়েছো তুমি আমাকে ফিনান্সিয়ালি সাপোর্ট। তাতে কি এমন হয়েছে? সেই টাকা আমি এক্ষুনি তোমাকে ফেরত দিয়ে দেব। আর রাথোর গ্রুপের ডিল আমি নিজের যোগ্যতায় পেয়েছি। এর পিছনে তোমার কোনো হাত নেই, তাই লেকচার মারা বন্ধ করো। চামচিকার বাচ্চা, চুপ কর। তুই নিজেও ভালো করে জানিস ডিল তুই কেন পেয়েছিস। আর তোর টাকা ফেরত দিতে হবে না, ওটা মনে কর তোদের দান করেছি আমি। এই সব কিছুর হিসাব আমি নেব খুবই তাড়াতাড়ি। সামান্য ক্লিনার হয়ে এত দিমাগ তোকে সাজে না। কালকে থেকে তো দীপ্তকে স্যার বলে ডাকবি, তখন দেখিস কেমন লাগে। তোর এত হেডাম, অথচ দেখ বউয়ের মতো সার্কাসের জোকার সেজে বসে আছিস। তোর মতো মেয়ের কপালে বিয়ে নেই। হিয়ার কথা শুনে নদীর প্রচন্ড রাগ হয়। ও কি দেখতে খারাপ নাকি যে ওর বিয়ে হবে না? দুধে আলতায় গায়ের রং ওর। যেমন সুন্দর চেহারা তেমনই সুন্দর চেহারা।
ওর কেন বিয়ে হবে না? নদী জেদি কণ্ঠে বলল। কে বলেছে আমার বিয়ে হবে না? বিয়ে হবে আমার, তাও আজকে এই মুহূর্তে। আর এই কাজই আমার বিয়ে পড়াবে। নদীর কথা শুনে দীপ্ত আর হিয়া হাসতে থাকে। নদী, আমি হিয়াকে বিয়ে করে নিয়েছি। তুমি কিভাবে আশা করো এখনো যে আমি তোমাকে বিয়ে করব? আমি জানি তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো, কিন্তু এবার অন্তত স্বপ্ন দেখা বাদ দাও। তোমার মতো ক্লিনার আমার সাথে মানায় না। তুমি আমার ক্লাসের না। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি এখন তোমাকে বিয়ে করতে চাই না। যেই মুহূর্তে আমি জানতে পেরেছি তুমি আমাকে ঠকিয়েছো, তখনই তোমার প্রতি থাকা আমার সব ভালোবাসা মারা গেছে। আমি এখন তোমাকে শুধু ঘৃণা করি। তুমি আমার ঘৃণা পাওয়ারও যোগ্য না। আচ্ছা তাই? তো কে বিয়ে করবে তোকে? নদী চুপ করে চারিদিকে একবার চোখ বুলায়। হঠাৎ ওর চোখ আটকে যায় মাস্ক পরা একটা ওয়েটারের দিকে। ছেলেটার চোখ দুটো দেখে বেশ হ্যান্ডসামই লাগছে, আর সবার নজর ওদের উপরে থাকলেও ছেলেটা নিজের কাজেই ব্যস্ত। নদী নিজের ভারী লেহেঙ্গা 2 হাতে উঁচু করে নিয়ে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আই ছেলে, এই কানে শুনতে পাও না নাকি? আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। জি বলুন। বিবাহিত? না। গার্লফ্রেন্ড আছে তোমার? না। বয়স কত? 25 চলে। 2 বছরের ছোট? না, চলবে। কি চলবে? বিয়ে করবে আমাকে? বিয়ে? চোখ দুটো অমন রসগোল্লার মতো হয়ে গেল কেন? ভিন গ্রহের প্রাণী নাকি তুমি? বিয়ের নাম কখনো শোনোনি নাকি? না, আসলে হুট করে বিয়ের প্রস্তাব দিলেন তাই। শোনো, আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওই জাউরা হালার হালা আমাকে ধোকা দিয়ে আমার কালসা বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে। আবার আমাকে বলে আমি নাকি ছেলে পাবো না বিয়ের জন্য। আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি রাজি থাকো তো বলো, তাহলে আজকে এই কাজই আমাদের বিয়ে পড়াবে। তুমি চিন্তা করো না, ওরা যে বলেছে আমি ক্লিনার তা কিন্তু না। আমার আরও একটা পরিচয় আছে, টাকাও আছে বহুত। তোমার ফুল লাইফ সেট করে দেব। বলো রাজি কি না? নদীর কথায় আয়ান কি দিয়ে কি বলবে বুঝে পায় না। আয়ান আসলে একটা ওয়েটার সেজে আছে অন্য একটা কারণে। ও কোনো ওয়েটার না। ও ভেবেচিন্তে কিছু বলবে তার আগেই নদী ওর হাত ধরে টেনে নিয়ে যায় স্টেজে। যেতে যেতে বলে, তুমি চুপ করে আছো মানে তুমি রাজি? তোমার চুপ থাকাকে সম্মতির লক্ষণ ধরলাম। নদীর আচরণে আয়ান মনে মনে বলে, আরে এই কোন মুসিবতে পড়লাম। আসলাম একজনের ব্যান্ড বাজাতে, এখন দেখছি আমারই ব্যান্ড বেজে যাচ্ছে। নদী আয়ানের হাত ধরে ওকে স্টেজে নিয়ে আসে। নদীর পাশে ওয়েটারের পোশাক পরা আয়ানকে দেখে দীপ্ত আর হিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। হিয়া বলে, একে বিয়ে করবি তুই? হ্যাঁ। চয়েস খারাপ না। এবারে নিজের যোগ্য কাউকে চুজ করলে। ক্লিনারের বিয়ে ওয়েটারের সাথে, ভালোই। হ্যাঁ, এক জোকার আর এক জোকারের গলায় চলবে। নিজেদের মুখে লাগাম দে। ও আর যাই তোদের মতো চরিত্রহীন কালসাপ না। নিজেরা কি করেছিস আগে সেটা দেখ। লজ্জা লাগে না এই মুখ দিয়ে কথা বলতে? আর দীপ্ত, আজকে তুই যে পজিশনে আছিস সেটা আমার জন্য। তোকে এই পর্যায়ে আনতে পেরেছি যখন আমি, ওকে তার চেয়েও বড় পর্যায়ে পৌঁছাবো আমি। আর তোর পতনও খুব শীঘ্রই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নদীর কথাকে দীপ্ত আর হিয়া এমনভাবে হেসে উড়িয়ে দেয় যেন ও কোনো জোকস বলেছে। নদী আর আয়ান 3 কবুল বলে একে অপরকে বিয়ে করে নেয়। দীপ্ত আর হিয়াকে কোনো রকম পাত্তা না দিয়ে নদী আয়ানকে নিজের সাথে করে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে যায়। নদীর ফ্ল্যাটটা বেশ ছোট, সাধারণ ছিমছাম একটা ফ্ল্যাট। 2টা রুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন, সেটাও আবার ভাড়ার। প্রতি মাসে 5,000 টাকা ভাড়া দিতে হয়। তেমন কোনো আসবাবপত্রও নেই, প্রয়োজনীয় কিছু মালামাল। নদী আয়ানকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসে বলে, এখানে ভাড়া থাকি আমি। আমার নিজের বাড়িতে তোমাকে এখন নিতে পারবো না। বাবা আমার উপরে রেগে আছে। ওই শালা বেইমানের জন্য আমার বাবার সাথে ঝামেলা হয়েছে। এমনকি আমি কিন্তু অনেক বড়লোক ঘরের মেয়ে। এইসব দেখে ভেবো না আমি গরিব। তোমাকে একটা সিক্রেট বলি, শোনো। এই শহরের দ্বিতীয় ধনী ব্যক্তি আসলাম তালুকদারের একমাত্র মেয়ে নদী তালুকদার আমি। একটা কারণে নিজের পরিচয় গোপন করে এখানে আছি, কিন্তু খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। নদীর কথা শুনে আয়ান মনে মনে বলে, আহারে, মেয়েটার মনটা একদম ভেঙে গেছে, শোকে পাথর হয়ে গেছে, পাগলের মতো কী সব বলে চলেছে। নিজেকে দ্বিতীয় ধনী ব্যক্তির মেয়ে হিসেবে পরিচয় দিচ্ছে। আচ্ছা, ও কি সত্যি বলছে? না না, ও যদি সত্যি নদী তালুকদার হতো তাহলে কি আর এই 5,000 টাকার ফ্ল্যাটে থাকতো? আর আমি
যতদূর জানি নদী তালুকদার আপাতত পড়াশোনা শেষ করে ভ্যাকেশনের জন্য লন্ডনে আছে। দীর্ঘ 5 বছর যাবৎ বিদেশে আছে সে। ও কি করে নদী তালুকদার হবে? মেয়েটার মাথায় সমস্যা দেখা দিয়েছে। কালকে একবার একে ডাক্তারের কাছে নিতে হবে। আজকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে। মেয়েটা কর্মঠ আছে, কাজ করে, ভালোই সেভিংস করেছিল, আর সব টাকা দিয়ে ওই বেইমানকে এই পর্যায়ে এনে এখন ধোঁকা খেলো। ওকে আমি আর কোনো কষ্ট পেতে দেব না। আমার ব্যক্তিগত কারণে নিজের পরিচয় গোপন করা না লাগলে ওকে বাসায় নিয়ে যেতে পারতাম, কিন্তু কিছু করার নেই। এখন কিছুদিন এখানেই কষ্ট করে কাটাতে হবে। শোনো, তুমি ওই রুমটায় ঘুমাবে আর আমি এটাই। চিন্তা করো না, ফ্যান আছে রুমে। কয়টা দিন সময় দাও, এসি লাগিয়ে দেব। আর হ্যাঁ, তোমাকে আমি দীপ্তর থেকে বড় পর্যায়ে নিয়ে যাব, প্রমিস। নদীর কথা শুনে আয়ান আবারও মনে মনে বলে, মেয়েটার টাকা না থাকলেও মনটা অনেক বড়। চিন্তা করো না বউ, তোমার এসি রুমে ঘুমানোর এত যখন শখ, আমি সেই শখ ঠিকই পূরণ করব। আয়ান আর নদী একে অপরের রুমে চলে যায়। একটু পরে নদী আয়ানের রুমে আসে, এসে বলে, বলছি, তোমার কোনো জামা কাপড় নিয়ে আসোনি? চলো শপিং এ যাই, তোমার জন্য কিছু কাপড় কিনে নিয়ে আসি। আমি নিজে কিনে নেব, তোমার টাকা খরচ করতে হবে না। আরে ধুর, আমার টাকা মানে তো তোমার টাকা, তুমি এত প্যারা নিও না তো। আর তাছাড়া ওয়েটারের জব করে তুমি কত টাকাই বা স্যালারি পাও? 7-8 হাজার। এই টাকাতে তোমার হাত খরচও হয়তো ঠিক মতো চলে না। তুমি চলো, আমি আছি, তোমাকে চিন্তা করতে হবে না। নদী আয়ানকে জোর করে শপিং মলে নিয়ে যায়। ও আয়ানকে নিয়ে কাছাকাছি একটা শপিং মলে যায়। আয়ানই ওকে সেখানে নিয়ে যায়। আয়ান আসলে কোনো গরিব ওয়েটার না, ও এই শহরের 1 নাম্বার ধনী বিজনেসম্যান। এই শপিং মলটাও ওর। আয়ান বাসা থেকে বের হওয়ার আগে ওর ম্যানেজারকে কল দিয়ে বলে রাখে এই মলে যেন আজকে ছেলেদের কাপড়ের উপরে 70% ডিসকাউন্ট চালু করে কিছু সময়ের জন্য। কারণ ওর মনে হয় নদী একজন ক্লিনার, খুব কষ্ট করে টাকা রোজগার করে, তাই নদীর কষ্টের টাকা ভাঙতে ওর খারাপ লাগে। ওরা মলে এসে দেখে 70% ডিসকাউন্ট চলছে। নদী মনে মনে খুশি হয়, কারণ ওর বাবা এখন ওকে পকেট মানি একটু কম দেয়, তাই যত কম খরচ তত ওর জন্য ভালো। 1788 নদী আয়ানের জন্য কিছু শার্ট আর প্যান্ট পছন্দ করতে থাকে। তখনই ওদের দেখা হয় দীপ্ত আর হিয়ার সাথে। ওরা দুজনে শপিং করতে আসে। নদী আর আয়ানকে শপিং মলে দেখে হিয়া টিটকারি সুরে বলে, আরে তুই এখানে? তোদের মতো নিচু মানুষেরা এখানে শপিং করতে এসেছিস? এফোর্ড করতে পারবি এসব? এতদিন তোদের দুইটাকে যখন এফোর্ড করতে পেরেছি, তখন এটাও পারবো। অবশ্যই এগুলো যথেষ্ট এক্সপেন্সিভ, তোদের মতো চিপ না। কথা একটু বেশিই বলছো। তোমার কি মনে হয় না তুমি অসভ্যতা করছো? ভুলে যেও না, এখন আমি তোমার অফিসের বস। 2 দিন পরে যখন অফিসে যাবে, তখন তোমার ঠিক কি হাল করি দেখো। বস মাই ফুড। তোর মতো ফকির নিয়ে আমার বস হওয়ার যোগ্যতা রাখে না। তোর বসগিরি না বাইরে গিয়ে দেখাবি, বুঝলি? অফিসে বসে আমার রেজিগনেশন লেটার পেয়ে যাবি। অফিসে ঢুকেই আমার রেজিগনেশন লেটার পেয়ে যাবি। তোর আন্ডারে আমি চাকরি করব, সেটা তুই ভাবলি কি করে রে? খুব তো চাপার জোর দেখাচ্ছিস। চাকরি ছাড়লে আর পাবি এত টাকা বেতনের একটা চাকরি? দীপ্ত বললে আর কেউ তোকে চাকরিতে নেবে না, তখন খাবি কি, চলবি কি করে? তোর এই ওয়েটার বরের যে ইনকাম, তাতে করে একবেলা তো ঠিক করে খেতে পারবি না। সেই তো এখন আবার দীপ্তর পায়ে এসে পড়তে হবে। আমার এতটাও খারাপ দিন আসেনি যে আমার বউকে কারো পায়ে গিয়ে পড়তে হবে। আমার বউকে খাওয়ানোর ক্ষমতা আমার আছে। আর হ্যাঁ, আমি চাইলে আমার বউকে ভালো রাখতে পারবো। যতটা ভালো ও তোমাকে রাখবে, তার চেয়ে 100 গুণ বেশি ভালো। ও তাই নাকি? তা তোর কাছে ভালো থাকার মানে কি? টিনের বাড়িতে মানে বস্তিতে থাকা আর নুন ভাত খাওয়া, তাই তো? কিন্তু আমার কাছে ভালো থাকার মানে এসব না, একটু ভিন্ন। এই যেমন ধর, ওই 18,000-এর 2 পিস আর ওই 16,000-এর পার্সটা, আর তার সাথে এই ফেস পাউডার যেটার দাম 9,000 টাকা। আমার কাছে ভালো থাকার মানে এসব। এই যে সবগুলো জিনিস আমার পছন্দ হলো, আমার ভালো থাকার কারণ এসব। আর এই সব কিছু এখন আমার হাজবেন্ড আমাকে কিনে দেবে। বেবি, আই ওয়ান্ট দিস। অফকোর্স বেবি, তোমার যা যা ভালো লাগবে সব কিনে দেবো তোমাকে। সি, এখানে মোট 44,000 টাকা জিনিস, মাত্র 3টে জিনিসের দাম। আরও তো কত কিছু কেনাকাটা করি আমি। পারবি নদীকে এসব কিনে দিতে? অবশ্য এত টাকা জীবনে কখনো একসাথে চোখে দেখেছিস কিনা সন্দেহ আছে। হিয়ার কথা শুনে নদী প্রচুর রেগে যায়। আয়ানেরও মাথা গরম হয়।
নদী হিয়াকে কিছু বলতে যাবে তার আগে আয়ান গিয়ে একটা ডিজাইনার শাড়িতে হাত বুলায়। শাড়িটা নিয়ে গিয়ে নদীর গায়ের উপরে রাখে। তারপর একজন স্টাফকে বলে শাড়িটা প্যাক করে দিতে। দীপ্ত আর হিয়া প্রথমে হাসাহাসি করলেও যখন দেখে শাড়ির দাম 52,000 টাকা তখন একটু দমে যায়। হিয়া টিটকারি করে বলে, তোর মাথা ঠিক আছে? শাড়ির প্রাইস ট্যাগ দেখেছিস? একার 52,000 টাকা শুধু শাড়ির দাম। এত টাকা বাপের জন্মে চোখে দেখেছিস? আমার সাথে পাঙ্গা নেওয়ার জন্য এত দামি শাড়ি প্যাক করাতে বলো না। এটা কিন্তু পরে আর রিটার্ন নেবে না। তখন কিন্তু আটকে রেখে জামাই বউ দুইটাকেই উদুম কেলানি দেবে। হ্যাঁ সেটাই, ক্ষমতা না থাকলে এত হয়ে হ্যাডম দেখানো ঠিক না। এরা তোর এই ফুটপাতের দোকানদার না যে পরে ফেরত নেবে, পরে কিন্তু পালানোর পথ খুঁজে পাবি না। অনেকক্ষণ ধরে অনেক বাজে বাজে বকে চলেছিস তোরা দুটো। আমি থাকতে আমার বরের গায়ে হাত দেবে কার এত সাহস? আমি কি মরে গেছি নাকি? আর কে বলেছে তোদের এই শাড়ি কেনার ক্ষমতা আমাদের নেই? এতটাও ভিখারি নই আমি। আমি এক্ষুনি পেমেন্ট করে দিচ্ছি। নদী, থামো তুমি। শাড়িটা আমি তোমাকে কিনে দিচ্ছি, তাই পেমেন্ট আমি করব। আমার যথেষ্ট যোগ্যতা আছে নিজের বউকে এই দামি শাড়িটা কিনে দেওয়ার। এর থেকেও দামি শাড়ি কেনার যোগ্যতা আর ক্ষমতা দুইটাই আমার আছে, কিন্তু ফালতু কাউকে নিজের যোগ্যতা প্রমাণ করার প্রয়োজন মনে করছি না আমি। এই তুমি ফালতু কাকে বললে? হ্যাঁ, যার গায়ে লেগেছে তাকেই বলেছি। দেখা যাবে কে ফালতু আর কে ভালো। দাও দাও, বিলটা দাও। বিল না দিতে পারলে তখন তো সেই আমার পায়ে এসে পড়তে হবে। আই অ্যাম ওয়েটিং ফর দ্যাট। যদি তোমার পায়ে বা পড়া লাগে? শোন, এত ফটর ফটর করিস না। তুই নিজেও জানিস তুই বিল দিতে পারবি না। যদি পারি তাহলে কি হবে? যদি তুমি বিল দিতে পারো তাহলে আমি তোমার পায়ে ধরে ক্ষমা চেয়ে এখান থেকে চলে যাব। ওকে, ঠিক আছে। তবে হ্যাঁ, যদি তুমি বিল দিতে না পারো তাহলে কিন্তু তোমাকে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। বলো রাজি? মগের মুল্লুক পেয়েছো নাকি? আমরা কোনো শর্তে রাজি না। আয়ান দাঁড়াও, আমি বিলটা ক্লিয়ার করে দিচ্ছি। আমি রাজি, তোমার শর্তে আমি রাজি। হেরে গেলে শাস্তিটা মাথায় রেখো। নদী আয়ানের হাত ধরে ওকে একপাশে টেনে নিয়ে গিয়ে বলে, আয়ান তুমি জেদ করছো কেন? আমি তো বলছি তোমার টাকা দিতে হবে না। আমি দিচ্ছি টাকা। আর ওদের শর্তে রাজি হলে কেন তুমি? তোমাকে এত চিন্তা করতে হবে না, আজকে ওরাই হারবে। তুমি রিল্যাক্স থাকো। তুমি এত টাকা কোথায় পাবে? আয়ান শোনো, বেশি বুঝবে না একদম। আমি আমার কার্ড দিচ্ছি তোমাকে, এটা নাও। এটাই যথেষ্ট টাকা আছে। এটা দিয়ে বিলটা পে করো, আর ওরা কিছু বুঝতেও পারবে না। কথাটা বলে নদী নিজের পার্স থেকে একটা ডেবিট কার্ড বের করে দেয়। আয়ান সেটা আবার নদীর হাতে ফেরত দিয়ে নিজের ওয়ালেট থেকে নিজের কার্ড বের করে নদীকে দেখিয়ে বলে, এতে যা টাকা আছে তা দিয়ে তোমার জন্য ওই শাড়িটা কেনার মতো ক্ষমতা আমার আছে। এখন তুমি যদি মনে করো তোমার স্বামী অক্ষম, তাহলে দাও তোমার কার্ড। আমি আসলে ওটা মিন করিনি। তুমি প্লিজ কষ্ট পেও না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি আসলে চাই না যে তুমি কারোর সামনে ছোট হও। নদীর কথা শুনে আয়ান আর কিছু বলে না, শুধু একটা মুচকি হাসি দিয়ে ওর দিকে তাকায়। আর নদীকে টেনে আবারও দীপ্তদের সামনে নিয়ে আসে। ওদের আসতে দেখে হিয়া বলে, কি সলা পরামর্শ করে আসলি? টাকা নেই তাই না? ওরা কিন্তু আর ফেরত নেবে না। তোমরা দুইজন যদি আমার পায়ে ধরে ক্ষমা চাও তাহলে আমি বিলটা পে করে তোমাদের মারের হাত থেকে বাঁচাতে পারি। তোর কাছে আমার জুতাও মাফ চাইবে না। আমি বিল পে করে দিচ্ছি, তুমি শর্ত ভুলো না। আয়ান একজন স্টাফকে ডেকে বলে ওর কার্ড থেকে শাড়ির বিলটা রাখতে। সেটা দেখে দীপ্ত আর হিয়া হাসতে থাকে, কিন্তু যখন বিল দেওয়া সাকসেসফুল হয় তখন ওদের মুখের হাসি মিলিয়ে যায়। নদী কিছুটা অবাক হলেও মনে মনে খুশি হয় এটা ভেবে যে এবার দীপ্ত আর হিয়াকে ওদের কাছে ক্ষমা চাইতে হবে। দীপ্ত অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? কি সম্ভব কি সম্ভব না সেটা তোমার চিন্তা করতে হবে না। শর্তের কথা মনে আছে তো? শর্ত? কিসের শর্ত? ওরে গিরগিটির বাচ্চা, এর ভেতরে ঢুকে গেছিস? তোরা যে বলেছিলিস ও বিল দিতে পারলে আমাদের গায়ে পড়ে মাফ চাইবি, এখন কর সেটা। নদীর কথা শুনে দীপ্ত আর হিয়া একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমরা ভাবলে কি করে আমি তোমাদের পা ধরবো? মানে নিজেকে একবার দেখো, সামান্য একজন ওয়েটার হয়ে ভাবছো আমি তোমার পা ধরবো? তোমার সাহস হয় কিভাবে আমাকে কথা বলো? আজব, আমি আবার কি বললাম? বলেছিলে তো তুমি নিজেই তো এসব শর্ত দিলে, আর এখন নিজেই পল্টি নিচ্ছ। ছাড়ো তো আয়ান, এইসব পোল্টিবাজদের স্বভাবই এমন।
সারাদিনই গিরগিটির মতো রং বদলায়, বেইমানের জাত। এই মুখ সামলে কথা বল। ওই গলাবাজি করবি না একদম, বলে দিলাম। তোরা আমার সাথে যা করেছিলি সেটা ভুলিস না। প্রতারণার কেস করে দিলে তখন 2টা জেলে বসে নাচিস। বেইমানের দল। আয়ানের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। তোমার জন্য আমি কয়টা শার্ট আর প্যান্ট পছন্দ করেছি, এখন আর ট্রায়াল দিতে হবে না। চলো প্যাক করে বাসায় নিয়ে চলো। হুম। আয়ান আর নদী বাসায় চলে যায়। এদিকে এত স্টাফদের সামনে হিয়া আর দীপ্তকে এত কথা বলায় ওরা দুইজন অপমানিত বোধ করে। হিয়া আর দীপ্ত রেগে যায় অনেক। দেখলে তুমি ওই নদীর সাহস কত বেড়েছে? ও আমাকে কত কিছু শুনিয়ে দিয়ে গেল। কালকে অফিসে আসুক শুধু একবার, তারপর ওকে মজা দেখাবো। কালকে ওকে ওর জায়গা দেখাবো। নদী আর আয়ান বাসায় আসার পরে নদী ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। আয়ান সেই সুযোগে ব্যালকনিতে গিয়ে নিজের অ্যাসিস্ট্যান্টকে কল করে। চলো, মিস্টার রাজেশের আর কোনো খবর পাওয়া গিয়েছে? হ্যাঁ স্যার, আমাদের গোয়েন্দা জানিয়েছে ও এখন সুইট ড্রিম হোটেলে 314 নম্বর রুমে আছে। গ্রেট, তাহলে আমাকে এখনই ওখানে যেতে হবে। আজকে ওকে ধরে ওর পেট থেকে সব কথা বের করতে হবে। তুমি কয়েকজন বডিগার্ডকে একটা গাড়িতে করে নদীর অ্যাপার্টমেন্টের সামনে পাঠাও, আমি আসছি। ইয়েস বস। আয়ান শোনো, আজকে আমি ভাবছি রাতেই ডিনারটা দুজন মিলে রান্না করব। তার দরকার নেই, আমি একটু বাইরে যাচ্ছি। আসার সময় বাইরে থেকে খাবার নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। কিন্তু দুজন মিলে রান্না করলে একটু মজা হতো, একে অপরের সাথে কিছুটা টাইমও স্পেন্ড করা হয়ে যেত। আমার আজকে সময় হবে না, আমি খাবার নিয়ে আসবো, তুমি রেস্ট নাও। আয়ানের তাড়াহুড়ো থাকায়ও বেরিয়ে যায়। নদী মনে করে শপিং মলের বিলের ব্যাপারটার জন্য আয়ান ওর উপরে রেগে আছে, তাই চলে গেছে। নদীর মন খারাপ হয়ে যায়, মনে মনে ভাবতে থাকে কিভাবে আয়ানের রাগ ভাঙানো যায়। হঠাৎই নদীর মাথায় একটা বুদ্ধি আসে। ও ঠিক করে আয়ানের কিনে দেওয়া শাড়ি পরে ওকে সারপ্রাইজ দেবে। যেই ভাবা সেই কাজ। নদী গিয়ে শপিং ব্যাগ থেকে শাড়িটা বের করে। শাড়িটা জর্জেট কাপড়ের, ডিপ সি গ্রিন কালারের উপরে গোল্ডেন কালারের সুতোর নিখুঁত কাজ, সাথে স্টোন বসানো আর হালকা কারচুপির কাজ করা। খুব বেশি গর্জিয়াস না, সিম্পল কাজ করা একটা শাড়ি, যেটা দেখতে একদম এলিগ্যান্ট লাগবে। নদী শাড়িটা পরে নেয়, সাথে একটা গোল্ডেন কালারের ক্রপ টপস, গলায় একটা সিম্পল ডায়মন্ডের নেকলেস আর কানে ছোট 2টা ডায়মন্ডের দুল। চুলগুলোর সামনে থেকে পেঁচিয়ে নিয়ে পেছনে একটা বো ক্লিপ দিয়ে আটকে দেয়। হালকা একটা পার্টি মেকআপ করে, আর সব শেষে কপালে ছোট একটা স্টোনের টিপ। ব্যাস, এতেই নদীকে একদম পরীর মতো সুন্দর দেখতে লাগে। নিজেকে আয়নায় দেখে নদী নিজেই বলে ওঠে, हाय क्या लग रहे हो तुम, किसी को नजर न लगे। নদী আয়নায় নিজের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। এদিকে আয়ান নিজের মিশনে ব্যস্ত। ও ওয়েটার সেজে সুইট ড্রিম হোটেলে যায়। মিস্টার রাজেশ আগে ওর আন্ডারে ওর হয়ে কাজ করত, কিন্তু হুট করে ওর রাইভাল কোম্পানি থেকে টাকা খেয়ে ওর বিরুদ্ধে কাজ করেছে। সেই সব কিছু ওর মুখ থেকে স্বীকার করানোই মূলত আয়ানের উদ্দেশ্য। ওরা অনেকদিন ধরে মিস্টার রাজেশকে খুঁজতেছিল, কিন্তু ওকে ট্রেস করতে পারছিল না। সেদিন ওই কনভেনশন হলে মিস্টার রাজেশ তার ওয়াইফের সাথে দেখা করার জন্য এসেছিল। আয়ানের প্ল্যান ছিল ওয়েটার সেজে রাজেশের কাজ অব্দি পৌঁছে ওকে তুলে নিয়ে আসবে, কিন্তু হুট করে নদী এসে ওকে বিয়ের প্রপোজাল দেয়। আয়ান তখন দূর থেকে রাজেশ আর ওর বউকে নজরে রাখছিল আর সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু নদীর ঝামেলা করার জন্য সবার নজর ওদের উপরে পড়ে। নদী যখন আয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে, মিস্টার রাজেশ তখন আয়ানকে দেখে ফেলে আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আয়ান সেদিন সাথে করে কোনো গার্ডকে নিয়ে যায়নি, তাই রাজেশকে আর ধরতে পারেনি। কিন্তু আজকে একদম পুরো প্রস্তুতির সাথে এসেছে। আজকে আয়ান মিস করলেও হোটেলের বাইরে থাকা ওর গার্ডরা ঠিকই রাজেশকে ধরে ফেলবে। রাজেশ তখন ওর গার্লফ্রেন্ডের সাথে একান্ত সময় কাটানোয় ব্যস্ত। আয়ান তখনই দরজায় নক করে। কে? রুম সার্ভিস স্যার। আমরা তো কিছু অর্ডার করিনি, আর এখন কিছুর দরকারও নেই। যাও, এখন ডিস্টার্ব করো না। স্যার, এটা হোটেলের তরফ থেকে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক। আপনি আমাদের ভিআইপি গেস্ট, তাই হোটেলের তরফ থেকে এই রেড ওয়াইন আপনাকে গিফট হিসেবে দেওয়া হয়েছে। একটু ওয়েট করো, আসছি। রাজেশ আসছে শুনে আয়ানের ঠোঁটে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। আয়ান জানতো ওয়াইনের কথা শুনে রাজেশ ঠিকই দরজা খুলবে। রাজেশের দুর্বল দিক 3টা: মদ, জুয়া আর মেয়ে। এই 3টার ব্যাপারে ওর কোনো না নেই। আয়ান ওর দুর্বলতাকে কাজে লাগালো একদম সঠিক সময়ে। আয়ানের কথায় রাজেশ বাইরে আসার জন্য জামা কাপড় পরতে থাকে।
ও প্যান্ট পরে বেল্ট পরতে যাবে তখনই বাইরে থেকে একটা মেয়ের আওয়াজ ভেসে আসে। আরে আয়ান, তুই এখানে? অবাক হওয়ার কি আছে? ওয়েটার মানুষ কাজ করবে না নাকি? যেখানেই যাই আঠার মতো পিছনে পড়ে আছে। এই আয়ান আজকে তো তোদেরও বাসর রাত। তা বাসরের রাতে বউকে ছেড়ে পরের গোলামি করছিস, লজ্জা লাগে না? কথাগুলো বলতে বলতে হিয়া আর দীপ্ত হাসতে থাকে। এদিকে রাজেশ রুমের ভিতর থেকে আয়ানের নাম শুনে বুঝে যায় বাইরে আয়ান ওর জন্য অপেক্ষা করছে। ও পালানোর জন্য জানালা দিয়ে উকি দেয়। হোটেলের আশেপাশে কয়েকজনকে দেখে ওর সন্দেহ হতে থাকে। ও বুঝতে পারে এরা আয়ানের লোক। ও তাড়াতাড়ি ওর গার্লফ্রেন্ডের বোরখা পরে নেয়, তারপর পিছনে সিক্রেট ডোর দিয়ে বাইরে বেরিয়ে যায়। এদিকে আয়ান কাজে ব্যাঘাত ঘটানোয় দীপ্তকে বলে, তোমাদের দুইজনের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? সারাদিন আমি কি করলাম না করলাম সেটা নিয়ে পড়ে আছো। আমি না হয় এখানে কাজে এসেছি, তোমরা আমার পিছন পিছন এখানে কি করছো? তোর পিছন পিছন আসতে যাব কেন রে? আমরা তো আর তোর মতো 2 টাকার ওয়েটার না যে এখানে ওয়েটারগিরি করতে আসবো। আমরা এখানে আমাদের বাসররাত সেলিব্রেট করতে এসেছি। এমন লাক্সারি হোটেল এক রাত কাটানো তোর মতো ওয়েটারের স্বপ্ন শুধু। আমি তো বলিনি আমি এখানে রাত কাটাতে চাই। আমার ইচ্ছা হলে এর থেকেও লাক্সারিয়াস হোটেলে আমার বউকে নিয়ে নাইট স্পেন্ড করতে পারি, কিন্তু এই সব করার ইচ্ছা নাই। আর তোমরা দুইজন আমার পিছে কেন পড়ে আছো? যে কাজে এসেছো সেটা করো, মানুষের ব্যাপারে নাক গলাও কেন? তুমি আর তোমার বউ দুইটারই খুব পাকনা বেড়েছে, তাই না? তোমার বউ ছুটি শেষ করে অফিসে আসুক, তারপর ওর ব্যবস্থা করব। আর তুমি যে এই হোটেলে কাজ করছো তারও 12টা বাজাবো। রাতুর গ্রুপের সাথে ডিলটা শুধু সাইন করি, তারপর এই হোটেলের দায়িত্ব সব আমার। তখন তোর কি করে দেখিস? জামাই বউ দুইটাকে যখন কাজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করব, তখন রাস্তায় ভিক্ষা করিস। আয়ান দীপ্তর কথার উত্তর দিতে যাবে তখনই ওর খেয়াল হয় অনেক সময় হয়ে গেছে, তবুও রাজেশ বাইরে আসেনি। তার মানে রাজেশ টের পেয়ে গেছে বাইরে আয়ান আছে। এতক্ষণে হয়তো রাজেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আয়ান বিরক্তিতে মুখ দিয়ে উচ্চারণ করে, ও শিট, ড্যাম ইট। দীপ্ত আয়ানের সামনে দাঁড়িয়েছিল। আয়ান দীপ্তকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে দৌড় দেয়। ও হোটেলের বাইরে আস্তে আস্তে নিজের কানের এয়ারপোর্ট দিয়ে নিজের গার্ডদের জানিয়ে দেয় রাজেশ হোটেল থেকে বেরিয়েছে। গার্ডসরা সবাই অ্যালার্ট হয়ে যায়। যারা যারা হোটেল থেকে বাইরে যেতে থাকে সবাইকে চেক করতে থাকে। আয়ান নিজেও বাইরে এসে তন্ন তন্ন করে রাজেশকে খুঁজতে থাকে, কিন্তু রাজেশ ততক্ষণে নিজের বসের পাঠানো গাড়িতে করে আয়ানদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। রাজেশকে আর পাওয়া যাবে না বুঝতে পেরে আয়ান রাগে ফেটে পড়ে। ও নিজের গাড়ির জানালায় জোরে একটা পাঞ্চ মারে। আয়ানের হাত থেকে কেটে রক্ত বের হতে থাকে। ও নিজের পকেট থেকে ফোন বের করে একজনকে কল দেয়। অপর পাশের ব্যক্তি কল রিসিভ করতে আয়ান রেগে তাকে বলে, কুত্তার বাচ্চা, জানোয়ার, তুই কি ভেবেছিস আমার হাত থেকে বাঁচা এতই সহজ? তোর ওই চামচাকে আমার হাত থেকে বাঁচাতে পারবি না তুই এত সহজে। কোম্পানির ক্ষতি করে টাকা আত্মসাৎ, এর পিছনে যে তোরই হাত আছে সেটা আমি খুব ভালো করেই জানি। রাজেশকে তুই আমার হাত থেকে লুকাতে পারবি না। আজকে পালিয়েছে তো কি হয়েছে? প্রয়োজনে ওকে আমি পাতাল থেকে খুঁজে নিয়ে আসব। একবার তোর সব অপকর্মের প্রমাণ পাই, তারপর দেখিস তোকে আমি কি করি। ফ্যামিলি বিজনেসের সিও তোকে আমি কোনোভাবেই হতে দেব না, নেভার। হ্যাঁ, রিল্যাক্স মাই ডিয়ার স্টেপ ব্রাদার। এত হাইপার হো না। এত কম বয়সে এত হাইপার হওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। আমার আদরের ছোট ভাই। ভাই মাই ফুট, তোর মুখে আমাকে একদম ভাই ডাকবি না। ওহো, আবারও রাগ করে? আর বড় ভাইকে কেউ তুই তুকারি করে নাকি? আমি তোমার 2 মাসের বড়। এত টেনশন নিও না ভাই। রাজেশ আমার লোক। ওকে আমি নিরাপদে তোমার ত্রিসীমানার বাইরে নিয়ে এসেছি। এখন আর ওকে কেউ খুঁজে পাবে না। আর হ্যাঁ, আর কদিন পরেই তোমার সিইও পদ আর থাকবে না। তুমি চিন্তা করো না। আমি সিইও হলে তোমাকে 30,000 টাকা বেতনের একটা চাকরি দিয়ে দেবো। না খেয়ে তোমাকে মরতে দেবো না। শত হলেও তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র ছোট আদরের ভাই। তুই জেগে জেগে স্বপ্ন দেখতে থাক। বোর্ড মিটিংয়ের আগেই আমি সবার সামনে তোর মুখোশ টেনে খুলে দেব। তখন জেলে বসে সিও হইস, ব্লাডি বিচ একটা। আয়ান কল কেটে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় যাওয়ার আগে একটা বারে গিয়েও মদ খায় নেহালের উপরে রাগ করে। আয়ান আর নেহালের বাবা এক হলেও মা আলাদা। আয়ানের বাবা মিস্টার আফজাল চৌধুরী,
নিহালের মা ওনার প্রথম স্ত্রী। নিহালের মা ছিল একজন সাধারণ পরিবারের মেয়ে। পরিবারের পছন্দ মতো আফজালের সাথে ওনার বিয়ে হয়। ওনাদের বিয়ের 2 বছর পরে আফজাল আয়ানের মায়ের প্রেমে পড়ে। মূলত আয়ানের মা একজন ধনী পরিবারের মেয়ে। টাকার লোভে উনি আয়ানের মাকে বিয়ে করেন। আয়ানের মা জানতো না ওনার প্রথম স্ত্রীর কথা। উনি খুব নিখুঁত অভিনয় করে 2টা মেয়েকেই ঠকাচ্ছিল এবং তাদের সাথে সংসার করে চলেছিল। কাকতালীয়ভাবে আয়ান আর নেহালের জন্মের পার্থক্য মাত্র 2 মাস। নেহালের যখন 6 মাস বয়স, তখন ওর মা সব সত্যিটা জানতে পারে। উনি তারপর আয়ানের মাকেও সব সত্যিটা জানিয়ে দেয়। আয়ানের মা আয়ানের কথা চিন্তা করে ওর বাবার সাথে সম্পর্ক স্বাভাবিক রাখলেও নেহালের মা সত্যিটা মানতে পারে না। উনি হিতাহিত জ্ঞান হারিয়ে সুইসাইড করেন। মিস্টার আফজাল চৌধুরী আর যাই হোক নিজের 2 সন্তানকেই প্রচন্ড ভালোবাসে। উনি যখন আয়ানের মাকে বলেন নেহালকেও ওনাকেই মানুষ করতে হবে, আয়ানের মা অপরাধ বোধে নেহালকেও নিজের সন্তানের মতো আদরে স্নেহ দিয়ে বড় করতে থাকে। আয়ান আর নেহাল ছোট থেকে এটা জেনেই বড় হয়েছে যে ওরা আপন ভাই। কিন্তু হাই স্কুলে পড়ার সময় নেহালের এক দূর সম্পর্কের মামা ওকে ওর মায়ের রেখে যাওয়া একটা ভিডিও আর ডায়েরি দেয়, যেটাতে উনি নিজের সাথে হওয়া সব অন্যায় প্রকাশ করেছেন। সেদিন বাড়ি ফিরে নেহাল সবার সামনে সব সত্যি প্রকাশ করে দেয় এবং তারপর থেকে ও আরো কয়েকদিন নিজেকে ঘরবন্দি করে রাখে আর মনে মনে ঠিক করে ওর মায়ের মৃত্যুর প্রতিশোধও নেবে। যেই ভাবনা সেই কাজ। নেহাল আবারও সবার সাথে স্বাভাবিক আচরণ করতে শুরু করে। নেহাল উপরে উপরে সব মানলেও ভিতরে ভিতরে ওর বাবাকে ধ্বংস করার ছক আঁকতে থাকে। ওইদিকে আয়ানের সব সত্যিটা জানার পরে ওর বাবাকে ক্ষমা করতে পারে না। সেদিন থেকে ও আর ওর বাবার সাথে কথা বলে না। কলেজে ওঠার পরে ও বাড়ি থেকে বেরিয়ে হোস্টেলে থাকা শুরু করে। ওর বাবা এই বিষয়টা মানতে পারে না। উনি আগে আয়ানকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন। আয়ানও তখন টিউশনি করে নিজের খরচ চালাতে থাকে। আয়ানের বাবা যেহেতু আয়ানের নানার বাড়িতে থাকতো, তাই ওনার ব্যবসা থেকে শুরু করে সবটাই আয়ানের নানার টাকায়। আয়ানের নানার চাপে পড়ে উনি তখন আবারও আয়ানকে টাকা পাঠাতেন। নানার টাকার জন্য আয়ানও টাকা নিত, কিন্তু এখনো পর্যন্ত ওর বাবাকে ক্ষমা করতে পারেনি। আর না তো ওনার সাথে কথা বলে। বিজনেসের ব্যাপারে কথা বলার দরকার পড়লে সেটাও নিজের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলায়। ওর বাবা যখন বিজনেসের কাজে দেশের বাইরে যায়, ও শুধু তখনই বাড়িতে যায় নিজের নানা আর মায়ের সাথে দেখা করতে। হ্যালো বোনো, বলো ভাইয়া। কেমন আছিস তুই? তুই এখন কোথায় আছিস? ওই শুয়ারটা নাকি তোকে ঠকিয়েছে, তোর সাথে প্রতারণা করেছে। দেখ, তুই একদম ভেঙে পড়বি না। তোর বড় ভাই এখনো বেঁচে আছে। ওই জানোয়ারকে এমন মারা মারবো ও বুঝতে পারবে ও কারোর সাথে কি করেছে। ওহো ভাইয়া, চিল। আমি ঠিক আছি, তুমি এত চিন্তা করো না প্লিজ। ওই টিকটিকির বাচ্চা আমার সাথে যা করেছে তার জন্য ওকে আমি নিজ হাতে শাস্তি দেব। বুঝলাম। এবার বুঝতে পারলি বাবা কেন তোর সাথে ওর সম্পর্কটা মানছিল না? বাবা আমার উপরে অনেক রেগে আছে, তাই না? সে একটু আছে, এতদিন তার অবাধ্য হয়ে ওই বেইমানের জন্য কম কিছু তো করিসনি। তোকে ছোট থেকে বাবা মাটিতে পা রাখতে দেয়নি, আর সেই তুই কিনা ক্লিনারের কাজ করেছিস। রাগ হওয়াটা কি স্বাভাবিক না? আমি বুঝতে পারিনি ভাইয়া, ওর অভিনয় তখন আমি বুঝতে পারিনি। ও যে এমন করবে সেটা যদি আগে বুঝতাম তবেই ওকে লাথি মেরে আমার জীবন থেকে বের করতাম। ও যা করেছে করেছে, ও জানে না ও কার সাথে পাঙ্গা নিয়েছে। আমিও তালুকদার বাড়ির মেয়ে, ওকে যদি উচিত শিক্ষা না দিই তো আমার নামও নদী তালুকদার না। ঠিক আছে, বাবার রাগ কমলে আমি তোকে জানাবো, তখন ভদ্রমের মতো বাসায় চলে আসবি। আচ্ছা ঠিক আছে। বনু শোন। বলো। তুই যখন বিদেশে ছিলি তখন আমার একজনের সাথে ফ্রেন্ডশিপ হয়েছিল। এখনও আমার বেস্ট ফ্রেন্ড। এই শহরের নাম্বার 1 বিজনেসম্যান, চৌধুরী গ্রুপের সিইও। ছেলে হিসেবে খুবই ভালো আর ডিসেন্ট। বাবারও ওকে খুব পছন্দ। বাবা আর আমার ইচ্ছা তোর আর ওর বিয়ে দিব। তুই এবার বাড়িতে আসলে তোর সাথে ওর পরিচয় করিয়ে দিব। আশা করি তোরও ওকে ওর পছন্দ হবে। ভাইয়ার কথা শুনে নদীর বিষম লাগে, কারণ ও তো অলরেডি বিয়ে করে নিয়েছে। ও যদিও আয়ানের আসল পরিচয় জানে না, তবুও ওর কাছে আয়ান তো আয়ান চৌধুরী না, তাই বিয়ের কথা শুনেই ওর বিষম লাগে। নদী ওর ভাইয়াকে বলে, ভাইয়া আমি না আরেকটা আকাম করে ফেলেছি। কি করেছিস? ভাইয়া আমি বিয়ে করে ফেলেছি। কি করে, কখন, কাকে? ছেলের নাম কি? ওয়েট দম নাও একটু। যেদিন আমি আর দীপ্তর বিয়ে হওয়ার কথা ছিল ওই দিনই আমি বিয়ে করেছি। ওরা আমাকে অপমান করে বসেছিল, আমার নাকি বিয়ে হবে না কখনো, তাই রাগে আমি বিয়ে করে নিয়েছি ওদের সামনে। তুই আবারও একটা ছেলেকে নিজের লাইফে জায়গা দিলি। ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি করে? তা তো জানি না। ওর সাথে ওই দিনই প্রথম পরিচয় আমার। ও একজন সাধারণ ছেলে, ওয়েটারের জব করে। ওর পরিবারের বিষয়ে তেমন কিছু জানি না আমি। ওয়েটার? আবারও তুই ভুল পথে পা বাড়াচ্ছিস। বাবা জানতে পারলে এবার তোকে গুলি করে মারবে, দেখিস। আসলে তখন রাগে আমার মাথা কাজ করছিল না।
কিন্তু এই ছেলেটা ওই দীপ্তর মতো না, বিশ্বাস করো। ও খুবই অনেস্ট, ওর ভেতরে টাকার লোভ নেই। বাহ, 3 বছরে একজনকে চিনতে পারলি না আর একদিনে আর একজনকে অনেস্ট বানিয়ে দিচ্ছিস। এবার কিছু হলে তখন কিন্তু আমাকেও পাশে পাবি না, বলে দিলাম। এত রাগ করো না তো, আল্লাহ ভরসা। ওই ছেলের ছবি আছে কোনো? থাকলে পাঠাতো, আমি খোঁজ নিচ্ছি। আছে একটা, আজকে একটা সেলফি তুলেছিলাম, দাঁড়াও পাঠাচ্ছি। নদী ওর ভাইকে আয়ানের ছবি পাঠাবে তার আগেই দরজায় আয়ান এসে নক দেয়। নদী কল কেটে আগে যায় দরজা খুলতে। ওর আর মনে থাকে না ছবি পাঠানোর কথা। দরজা খুলতেই দেখে আয়ান হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। প্যাকেট মূলত ওদের দুজনের রাতের খাবার। নদী আয়ানের হাত থেকে প্যাকেটটা নিতে আয়ান ওকে সাইড কাটিয়ে ঘরে ঢুকে। আয়ান নদীর সাথে কোনো কথা না বলেই ওয়াশরুমে যায় গোসল করতে। ও যে নেশা করেছে সেটা যেন নদী বুঝতে না পারে, তাই ও তাড়াতাড়ি ফ্রেশ হতে যায়। এদিকে নদী মনে করে আয়ান ওর উপরে রেগে আছে, তাই ওর সাথে কথা বলছে না। নদী মনে মনে অনেক কষ্ট পেতে থাকে। রাতে খাওয়ার সময়ও আয়ান নদীর সাথে কোনো কথা বলে না। ও মনে মনে চিন্তা করে কথা বললে নদী হয়তো ওর মুখ থেকে মদের গন্ধ পেয়ে যাবে, আর টের পেয়ে যাবে ও ড্রিঙ্কস করেছে। নদী মন খারাপ করে নিজের খাওয়া শেষ করে। আয়ান নদীর দিকে বারবার আর চোখে তাকিয়ে দেখে যে নদী ওর কিনে দেওয়া শাড়িটা পরেছে। ও মনে মনে ঠিকই নদীর প্রশংসা করতে থাকে। রুমে আসার পরে নদী রাগ করে ওর নেকলেস খুলতে যায়। তখন আয়ান সেটা খেয়াল করে দূর থেকে বলে, খুলছো কেন? ভালোই তো লাগছে। আয়ানের মুখে প্রশংসা শুনে নদী মনে মনে খুশি হলেও মুখে মেকি রাগ দেখিয়ে বলে, খুলবো না তো কি করব? কেউ তো আর আমার দিকে নজর দিচ্ছে না, আমার প্রশংসা করছে না। সে তো মলের ব্যাপারটা নিয়ে রাগ করে মুখ ফুলিয়ে বসে আছে, সামান্য কথাটাও বলছে না আমার সাথে। নদীর বাচ্চা বাচ্চা কথা শুনে আয়ানের হাসি পায়। ও নিজের হাসি কোনো মতে সামলায়। আয়ানের মদ খাওয়ার অভ্যাস নেই। মদ খেলে অল্পতেই ওর নেশা হয়ে যায়। ও নিজেকে সামলাতে পারে না। আজকেও ও নিজের কাছে কিছুটা অস্বাভাবিক ফিল হচ্ছে। সবেমাত্র নেশার ঘোর আসছে, তাই ও নিজেকে নদী থেকে দূরে রাখার চেষ্টা করছে। কারণ একবার নেশা ধরে গেলে ও কি করে ওর হুঁশ থাকে না। নদীকে আজকে অতিরিক্ত সুন্দর লাগছে। আয়ান এমনিতেই ওর থেকে চোখ ফেরাতে পারছে না, তার উপর আরো নেশা করে আছে। নেশার ঘরে উল্টাপাল্টা কিছু করে না বসে, সেই ভয়ে আয়ান নদীর থেকে দূরে থাকছে। কিন্তু নদীর বাচ্চাদের মতো রাগ দেখে আর চুপ থাকতে পারে না আয়ান। মলের কোন ব্যাপার? ওই যে তখন আমি বিল দিতে চাইলাম আর তোমার ইগো হার্ট হলো, সেই ব্যাপার নিয়ে এখনো কেমন রেগে আছো তুমি, আর এমন ভাব করছো যেন কিছুই জানো না। আমি তো তখন সরি বললাম তোমায়। আমি আসলে তোমাকে অপমান করতে বা ছোট করতে বিল দিতে চাইনি। আমি ভেবেছিলাম তোমার কাছে এত টাকা নেই, তাই জোর করেছিলাম আমার কার্ড নিতে, কারণ আমি চাইনি তুমি ওদের সামনে ছোট হও, ওদের কাছে মাথা নিচু করো। অথচ দেখো, তুমি আমাকে ভুল বুঝলে, আমার উপরে রেগে আছো, কথাও বলছো না। নদী কথাটা বলে মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আয়ান নদীর কাছে এসে ওর থুতনি ধরে মাথাটা উঁচু করে বলে ওঠে, মাশাআল্লাহ, আমার বউকে একদম পরীর মতো সুন্দর লাগছে। তোমাকে সুন্দর দেখানোর জন্য এত সাজের দরকার নেই, তুমি এমনিতেই একটা পরী। আর হ্যাঁ, আমি তোমার উপরে রেগে নেই। আয়ানের থেকে প্রশংসা পেয়ে লজ্জায় নদীর চোখ মুখ লাল হয়ে যায়। ও নিজেকে সামলে বলে, রেগে নেই তাহলে সারাদিন আমার থেকে 10 মাইল দূরে ছিলে কেন? আর আমার সাথে কথা কেন বলছিলে না? তোমার থেকে দূরে ছিলাম বলে তোমার কি কষ্ট হচ্ছিল নাকি? তোমার কাছে কাছে চাই, সেটা চাও? হ্যাঁ মানে না, আসলে আমাকে কেউ ইগনোর করলে আমার অনেক খারাপ লাগে। এখন মজা না করে কারণ বলো। ও আচ্ছা, আসলে আজকে আমার কাজের ওখানে একটা সমস্যা হয়েছিল, তাই মন মেজাজ একটু গরম হয়ে গেছিল, তাই রাগের বশে একটু ড্রিঙ্ক করেছি। আমি কিন্তু এমনিতে এসব খাই না রেগুলার। আজকে যে কি হলো নিজেকে আটকাতে পারলাম না। তুই যাতে বুঝতে না পারো তাই তোমার থেকে একটু দূরে ছিলাম। আমার মনে হচ্ছিল আমি কথা বললে বা তোমার কাছাকাছি আসলে তুমি গন্ধ পেয়ে টের পেয়ে যাবে, কিন্তু তুমি যে মন খারাপ করবে সেটা বুঝতে পারিনি। ও আচ্ছা, তুমিও না একটা পাগল। এরকম কেউ করে? মাঝে সাঝে ড্রিঙ্ক করাই যায়, তবে এরপর থেকে আর কখনো ড্রিঙ্ক করতে পারবে না তুমি। এটা তোমার শাস্তি। আর কি করা যাবে না? আমার থেকে কিছু লুকানো যাবে না। আয়ান নদীর সাথে কথা বলতে বলতে নেশার ঘরে চলে যায়। নদী সেটা বুঝতেও পারে না। ও নিজের মতো বক বক করতে থাকে, আর আয়ান ঘোর লাগা চোখে ওকে দেখতে থাকে। আর কোনো বিধি নিষেধ? সব সময় আমার প্রশংসা করতে হবে, আমার থেকে দূরে থাকা যাবে না আজকের মতো।
আজকে দূরে আছি কারণ আমার নেশা চড়ে গেলে হুঁশ থাকে না। তখন যদি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলি। এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? আমি তো বাইরের কেউ না, তোমার বউ। নদী আরো কিছু বলবে তার আগে আয়ান ওর এক হাত ধরে টান দিয়ে ওকে নিজের কাছাকাছি নিয়ে আসে। নিজের দুই হাত দিয়ে নদীর মেয়েথিন কোমর জড়িয়ে ধরে। আয়ানের কাজে নদী ভেবাচেকা খেয়ে যায়। প্রথমবার কোনো পুরুষের এতটা কাছাকাছি যাওয়ায় নদী লজ্জায় একদম বরফের মতো জমে যায়। আয়ান কি করছো কি? আয়ান নদীর ঠোঁটে নিজের একটা আঙ্গুল চেপে ধরে বলে, হুশ, নো মোর সাউন্ড। অবশ্য সাউন্ড অফ করানোর জন্য উপায়ও আমার জানা আছে। কি উপায়? তুমিই দেখতে চেয়েছো, পরে আবার আমার দোষ দিও না। নদী আয়ানের কথার মানে বোঝার আগে আয়ান নদীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নদী চোখ বড় বড় করে ফেলে। কিছু মিনিট পরে আয়ান নদীর ঠোঁট ছেড়ে দিয়ে নদীর কপালে কপাল ঠেকিয়ে নদীও জোরে জোরে শ্বাস নিতে থাকে। নদীর কপালে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। আয়ান নিজের আঙ্গুল দিয়ে নদীর নাকের ডগা থেকে ঘাম মুছে দেয়। নদী চোখ বন্ধ করে ফেলে আবেশে। আয়ান নদীকে নিজের কাছে টেনে এনে ওর গলায় মুখ ডুবিয়ে দেয়। নদীর সারা শরীরে এক অজানা শিহরণ বয়ে যায়। ও তোতলানো গলায় বলে, আয়ান তুমি হুঁশে নেই। জানি, আজকে তোমার মাঝে হুঁশ খোয়াতে চাই। তুমি তো আমার আপন বউ, বাইরের কেউ তো না। নদীর নিজের কথা যে আয়ান এভাবে ফেরত দেবে নদী সেটা আগে বুঝতে পারেনি। ও আর কোনো কথা বলে না। আয়ান নিজের কাজ চালিয়ে যায়, নিজের উন্মাদনা জারি রাখে। নদীকে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ে দেয়। তারপর নিজের উন্মাদনা প্রকাশ করতে থাকে। নদীকে নিয়ে হারিয়ে যায় অন্য এক জগতে, যেখানে আর কারোর প্রবেশ নিষেধ। ওরা একে অপরের মাঝে মিশে যায়। পরের দিন সকালে ঘুম ভাঙতেই আয়ান দেখে নদী ওর বুকের উপরে শুয়ে আছে। প্রথমে আয়ান অবাক হলেও পরে যখন রাতের কথা মনে পড়ে তখন ওর নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হতে থাকে। ওর খুব গিল্টি ফিল হতে থাকে। ওর মনে হতে থাকে ও নদীর সাথে অন্যায় করেছে, ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওকে ছুঁয়েছে। হঠাৎই নদী একটু নড়ে ওঠে। আয়ান তাড়াতাড়ি চোখ বন্ধ করে নেয়, যেন নদী উঠে গেলে ও বুঝতে না পারে যে আয়ান জেগে আছে। নদীর ঘুম ভাঙতেই দেখে আয়ান ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। গত রাতের কথা মনে করে নদীর মুখ লজ্জায় লাল হয়ে যায়। ও তাড়াতাড়ি আয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে ফ্রেশ হতে চলে যায়। এদিকে আয়ান মনে মনে ভাবে নদী হয়তো রাতের জন্য ওর উপরে রেগে আছে, তাই রাগে এভাবে চলে গেল। আয়ানের অপরাধ বোধ আরো বেড়ে যায়। নদী গোসল সেরে একটা টপস আর জিন্স পরে বের হয়। ও রুমে এসে দেখে আয়ান তখনও ঘুমিয়ে আছে। আয়ানের সামনে লজ্জা লাগায় নদী আর আয়ানকে ডেকে তোলে না। ও কিচেনে গিয়ে ফ্রিজ থেকে 4টা ফ্রোজেন পরোটা বের করে সেগুলো ভেজে নেয়। 2টা ডিম পোস্ট করে আর সাথে 2 কাপ দুধ চা। নিজের নাস্তাটা করে নদী আয়ানের জন্য 2টা পরোটা, একটা ডিম পোস্ট একটা প্লেটে রাখে আর তার পাশে 1 কাপ দুধ চা। এগুলো সব ওভেনের পাশে রাখে যাতে আয়ান উঠে ওভেনে গরম করে খেতে পারে। তারপর নদী দরজা লক করে অফিসে যায়। নদী চলে গেছে টের পেয়ে আয়ান উঠে ফ্রেশ হয়ে নেয়। নদী ওকে না ডাকায় ওর মনে সন্দেহ আরো পাকা হয় যে নদী ওর উপরে রেগে আছে, তাই ওকে ডাকেও নি আর ওর সাথে কথাও বলেনি। আয়ান মন খারাপ করে নদীর রেখে যাওয়া নাস্তা আর চা ওভেনে গরম করে খেয়ে নেয়। তারপর রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। নদী অফিসে পৌঁছাতেই ম্যানেজার ওকে বসের রুমে যেতে বলে। নদী আগে থেকেই জানতো এমন কিছুই হবে। ও ফুল এনার্জি নিয়ে ওর নতুন বস মানে দীপ্তর কেবিনে যায়। নদী নক না করেই ঢোকে। দেখে দীপ্ত ওর চেয়ারে বসে আছে আর ওর কোলের উপরে বসে আছে হিয়া। ওরা একে অপরের সাথে খুনসুটি করায় ব্যস্ত। ওদের এসব কাণ্ড দেখে নদী বিরক্তিতে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয় আর ওদের উদ্দেশ্যে বলে, নষ্টামির একটা লিমিট থাকে, একটু তো জায়গা মানো। অফিসেও নষ্টামি করতে হবে? বাড়িতে কি জায়গার অভাব পড়েছে নাকি? হেই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভুলে যেও না কার সাথে কথা বলছো। নাও আই এম ইউর বস, সো তুই তুকারি করা বন্ধ কর। ভুলে যেও না এটা তোমার ওয়ার্ক প্লেস। আসছে আমার বস, বাংলা কুত্তা ইংলিশ মারায়। তোর কমন সেন্স নাই নাকি? কারো কেবিনে প্রবেশ করলে যে নক করে ঢুকতে হয় সেটা জানিস না নাকি? আমরা একটু প্রাইভেট টাইম কাটাচ্ছিলাম, তুই কেন নক করে আসিস নি? এটা অফিস, কোনো হোটেল রুম না যে তোরা এখানে নষ্টামি করবি। আর নিজের এমপ্লয়িকে ডেকে পাঠিয়ে কেবিনে বসে নষ্টামি করাটা কি কোনো কমন সেন্সের ভেতরে পড়ে শুনি? আমার অফিস, আমার ইচ্ছে, আমি যা মনে চাই তাই করব। তুমি এখানে নাক গলানোর কে? তোমাকে ডেকে পাঠিয়েছি একটা কাজে। হ্যাঁ হ্যাঁ, তোদের ইচ্ছাও বলিহারি, যত সব নষ্টামি। যাই হোক, কি কাজে ডেকেছিস আবার আমাকে?
নদীর কথা শুনতেই দীপ্ত হিয়ার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দেয়। হিয়া দীপ্তর হাসির মানে বুঝে যায়। ও দীপ্তর কোল থেকে উঠে টেবিলে রাখা একটা গ্লাসের দিকে হাত বাড়ায়। গ্লাসে এক গ্লাস লেবুর শরবত ছিল। হিয়া পুরোটা শরবত নদীর সামনে দাঁড়িয়ে ফ্লোরে ফেলে দেয়। তারপর নদীর দিকে এমন একটা হাসি দেয় যেন ও কোনো যুদ্ধ জয় করে নিয়েছে। নদী ভ্রু কুঁচকে ওদের দুজনের দিকে তাকায়। ও তখনও ওদের ফন্দি সম্পর্কে কিছু বুঝতে পারে না। হিয়া জুস ফেলে আবারও এসে দীপ্তর কোলে বসে পড়ে। দীপ্ত নদীর দিকে তাকিয়ে বলে, অ্যাজ এ ক্লিনার আমার পুরো অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তোমার কাজ। এখানে শরবত পড়েছে, এটা পরিষ্কার করো, কুইক। দীপ্তর কথা শুনে নদী রেগে যায়। ও বুকে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে চেহারা কি দেখছিস? তোকে যেটা বলা হয়েছে সেটা কর। আর হ্যাঁ, ভুলেও আমাদের দিকে এভাবে গরম দেখিয়ে তাকাবি না, না হলে তোর বেতন থেকে টাকা কাটা হবে। বলা যায় না, চাকরিও চলে যেতে পারে, কিন্তু তখন কিন্তু তোর ওয়েটার বরকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে। নদী ধীরে ধীরে হিয়ার সামনে এসে দাঁড়ায়। নদীকে নিজের সামনে আসতে দেখে হিয়া দীপ্তর কোল থেকে উঠে দাঁড়ায়। ও নদীকে কিছু বলতে যাবে তার আগেই নদী ওর গালে সজোরে একটা চড় মারে। নদীর হাতের চড় খেয়ে হিয়া প্রচুর রেগে যায়। ও মাথা উঁচু করে নদীকে কিছু বলবে তার আগেই নদী ওকে আরো একটা চড় মারে আর বলে, প্রথম চরটা আমার সাথে মিসবিহেভ করার জন্য, আর দ্বিতীয় চরটা আমার হাজবেন্ডের সম্পর্কে আজে বাজে কথা বলার জন্য। তোরা ভাবলি কি করে তোরা আমাকে অফিসে ডেকে এনে ছোট করার চেষ্টা করবি, আর আমি চাকরি বাঁচানোর জন্য নিজের সেলফ রেসপেক্ট বিসর্জন দিয়ে সেটা হতে দেব? তোদের এই 2 টাকার চাকরির পরোয়া করি না আমি। এর চেয়ে বেশি স্যালারি দিয়ে আমি নিজে মানুষকে চাকরি দিই। হ্যাঁ সেটাই, তুমি তো সবচেয়ে বড় লোকের মেয়ে, টাকার কোনো কমতি নেই, তাই টাকার জন্য ক্লিনারের কাজ করে বেড়াও, তাই না? এত মিথ্যা বলা শিখেছো কবে থেকে? হ্যাঁ, আর আমার বউকে মারার সাহস পেলে কিভাবে তুমি? এক্ষুনি ওর কাছে ক্ষমা চাও, নাহলে সত্যি এবার নিজের চাকরি হারাবে। আমি কখনো মিথ্যা বলি না। আর হ্যাঁ, এটা সত্যি যে আমি এই শহরের দ্বিতীয় ধনী ব্যক্তির মেয়ে, নদী তালুকদার। ওকে আমি মেরেছি ওর দোষে, এর থেকে বেশি ওর প্রাপ্য। ওর কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর এই যে বারবার চাকরির ভয় দেখাচ্ছ, তোমরা এই চাকরি থেকে রিজাইন করতেই আমি আজকে অফিসে এসেছি। তোমার পিএর কাছে রিজাইন লেটার দিয়ে দিয়েছি। এবার কে রাস্তায় এসে নামে সেটা সময় হলেই বলে দেব। এই মুহূর্ত থেকে তোমার উল্টো গোনা শুরু হয়ে গেছে। আসছি আমার দ্বিতীয় ধনীর মেয়ে, তুই বলবি আর আমরা মেনে নেব, তাই না? নদী তালুকদার এখন বিদেশে আছে, নামের সাথে একটু মিল আছে বলে নিজেকে নদী তালুকদার ভাবতে শুরু করে দিয়েছিস। কত বড় বেহায়া রে তুই! বেহায়া তো তুই। এই পর্যায়ে এতগুলো চর খেলি, তাও নিজের ঠোঁট কন্ট্রোল করতে পারলি না। আর শোন, তোদের বিশ্বাস করা না করায় আমার কিছু যায় আসে না, সময় হলে প্রমাণ পাবি। যাই হোক, গুড বাই। দীপ্ত নদীকে আটকাতে চায়, কিন্তু তার আগে নদী চলে যায়। একটু সময় পরে নদী আবারও দীপ্তর কেবিনে আসে। নদীকে দেখে দীপ্ত আর হিয়া খুশি হয়। ওরা ভাবে নদী হয়তো ক্ষমা চাইতে এসেছে, কিন্তু ওদের আশায় জল ঢেলে দিয়ে নদী দীপ্তর টেবিলের উপর একটা আংটি রাখে আর বলে, তোরে 200 টাকার গোল্ড প্লেটের রিং তোর বউকেই দে, আর আমি তোকে যে ডায়মন্ডের রিং দিয়েছিলাম সেটা ফেরত দে আমায়। তুমি বললেই ফেরত দেবো নাকি? ওটা আমাকে দিয়েছিলে, তাই ওটা এখন আমার। তোর লজ্জা করে না আমার সাথে এত কিছু করলি, এখন আবার আমার দেওয়া রিং নিজের কাছে রাখতে চাস? অবশ্য রাখবি তো, ওটা তো আর তোর এই রিংয়ের মতো সস্তা না। ফেরত দে আমার রিং। দেখো, যাও এখান থেকে, নাহলে কিন্তু আমি গার্ড ডেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করব। ডাক তোর গার্ড, আমিও দেখি কে আমাকে রিং না দিয়ে এখান থেকে বার করে। তুই খুলবি না তো, তাই না? দাঁড়া, আমি খুলে নিচ্ছি। নদী এসে দীপ্তর হাত ধরে টানাটানি করে রিং খুলতে চায়, কিন্তু দীপ্ত কিছুতেই সেটা দিতে চায় না। শত হলেও ডায়মন্ডের রিং, দাম তো আর কম না। দীপ্ত হাত মুঠো করে রাখে। নদী ওর হাতের মুঠো কিছুতেই খুলতে পারে না। একজন পুরুষের শক্তির সাথে পেরে ওঠা তো সোজা কথা না। ও তাও চেষ্টা করতে থাকে। হিয়া এসে নদীকে পিছন থেকে টানতে থাকে। নদী এবার রেগে গিয়ে দীপ্তর হাত ছেড়ে দেয়। ও টেবিলে রাখা একটা ভারী ফুলদানি নিয়ে হিয়ার দিকে উঁচু করে বলে, এই শাকচুন্নি, আমাকে টানছিস কেন? আমার রিং আমি ফেরত নেব, তাতে আটকাচ্ছিস কেন? পরের জিনিসের প্রতি এত লোভ কেন রে? আর একবার আমাকে আটকাতে আয়, এই ফুলদানি দিয়ে মেরে একদম নাক ফাটিয়ে দেব তোর। নদীর কথা হিয়া ভয় পেয়ে যায়, কারণ ও জানে নদী যখন রেগে থাকে তখন ও যে কাউকে আঘাত করতে 2 বারও ভাবে না। হিয়ার দূরে এক কোণায় গিয়ে দাঁড়িয়ে থাকে। সেটা দেখে নদী একটা হালকা হাসি দিয়ে আবারও দীপ্তর হাত থেকে আংটি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই পেরে ওঠে না। দীপ্ত নদীর এই অবস্থা দেখে নদীর দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। দীপ্তকে হাসতে দেখে নদীর মাথার তার ছিঁড়ে যায় রাগে। ও এবার দীপ্তকে ছেড়ে দেয়।
দীপ্ত মনে করে নদী নিজের হার স্বীকার করে নিয়েছে, কিন্তু নদীর করা পরবর্তী কাজ দেখে ও আর হিয়া আঁতকে ওঠে। নদী ফলের চুরি থেকে ছুরি নিয়ে দীপ্তর উদ্দেশ্যে বলে, তুই সহজ কথায় মানবি না তাই না, টিকটিকির বাচ্চা? আবার আমার দিকে তাকিয়ে হাসছিস? তোর হাসি আমি বের করছি, দাঁড়া। তোর আঙ্গুল কেটে আমি আমার আংটি বের করব। নদীকে ছুরি হাতে এগিয়ে আসতে দেখে দীপ্ত ভয় পেয়ে যায়। নদী এসে খপ করে দীপ্তর হাত চেপে ধরে। ও ছুরি দিয়ে দীপ্তর হাতে আঘাত করতে যাবে, তার আগেই দীপ্ত ভয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি তোমার রিং। তোমার জিনিস রেখে আমি কি করব বলো? হয়তো মজা করছিলাম। ছুরি রাখো, আমি খুলে দিচ্ছি। এই তো এইবার পথে এসেছিস। আর শোন, আমি তোর বেআইন লাগি না যে তুই আমার সাথে মজা নিবি। নেক্সট টাইম থেকে সাবধান। আজকে আমার রিং নিলাম, আর কালকে সকালে তোর থেকে তোর সব কিছু কেড়ে নেব। যে সফলতা আজকে তুই অর্জন করেছিস সেই সব আমার দেওয়া, আর তুই এইসবের যোগ্য না। কালকের দিনটা তোর জীবনের সবচেয়ে কষ্টের দিন হতে চলেছে। নদী রিং নিয়ে চলে যায়। দীপ্ত আর হিয়া ওর বলা কথাগুলো হেসে উড়িয়ে দেয়। নদী অফিস থেকে বেরিয়ে নিজের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। ও ঠিক করে আজকে একবার বাড়িতে গিয়ে ওর ভাইয়ার সাথে দীপ্তর রাথোর গ্রুপের ডিল ক্যান্সেল করানোর কথা বলবে। নদীর ভাইয়ের সুপারিশেই দীপ্তর রাথোর গ্রুপের ডিল পাওয়ার কথা ছিল। নদীর বাবা একটা কাজে দেশের বাইরে গেছে, তাই নদী সাহস করে বাসায় যাচ্ছে। বাবা বাসে থাকলেও জীবনেও এখন বাসায় যেত না, কারণ ও ওর বাবাকে খুব ভয় পায়। আর দীপ্তর ব্যাপার নিয়ে ওর বাবা এখন ওর উপরে রেগে আছে। বাবা বাসায় নেই, তাই নদী সাহস করে খুশি মনে বাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আয়ানও আজকে ওর বাসায় গেছে মা আর নানার সাথে দেখা করতে। আয়ানকে এতদিন পরে দেখে ওর মা আর নানা খুব খুশি হয়। নিহালও তখন ড্রয়িং রুমের সোফায় বসেছিল। আয়ানকে ঢুকতে দেখে ও আয়ানের দিকে তাকিয়ে একটা হাসি দেয়, যেটা দেখে আয়ান না দেখার ভান করে সামনে গিয়ে নানাকে জড়িয়ে ধরে। কেমন আছো নানা ভাই? আমার আর ভালো থাকা, বেঁচে আছি এই অনেক। তোমার তো আর আমার কথা মনে পড়ে না যে খোঁজ নেবে। থাকো তো দূরে দূরে, ঠিকমতো তো আসোও না। কোন দিন হুট করে শুনবে নানা ভাই আর নাই। ছি, এসব কি ধরনের কথা? আমার মেয়ের সাথে তোমার বিয়ে না দেওয়া অবধি তোমার কিছু হবে না দেখো। আর তুমি তো জানোই আমি কেন এই বাড়িতে আসি না। তোমাকে আর মাকে তো কত করে বললাম আমার সাথে আমার বাড়িতে গিয়ে থাকতে, তোমরা তো শুনলে না। বাবারে, আমি ছোট থেকে বড় হয়েছি এখানে, আর বিয়ের পর থেকে এটা হয়েছে আমার সংসার। একটা বিবাহিত মেয়ের কাছে সংসারই সব কিছু। সংসার ফেলে কই যাই বলতো? তোমার যেই সংসার, আসল মানুষই তো বেঈমান। আমি হলে এমন সংসারের মুখে ঝাঁটা মারতাম এতদিনে। অমন বেঈমান মানুষের সাথে সংসার করার চেয়ে মরে যাওয়া ভালো। আয়ান, এভাবে বলতে হয় না বাবা। সে তোর জন্মদাতা পিতা। সে যতই খারাপ হোক, তোমাকে আর নেহালকে সে প্রচুর ভালোবাসে। তোমাদের কোনো দায়িত্ব কোনোদিন অবহেলা করেনি। আমাদের ভালোবেসে কি হবে? আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ আমাদের মাকেই তো কষ্ট দিয়েছে। আর তোমরা দুজনও কত বোকা দেখো। কোথাও তাকে তার কর্মের শাস্তি দেবে তা না করে একজন তো নিজেকেই শেষ করে দিল, আর তুমি আরেকজন দেখো তার সাথেই পড়ে আছো। যাই হোক, বাদ দাও। ওই মানুষের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। কি রান্না করেছো? অনেক দিন তোমার হাতে রান্না খাই না, খুব খিদে পেয়েছে। দাও, খেয়ে নেই আগে। তোমার খিদে পেয়েছে সেটা তুমি আমাকে আগে বলবে না? দাঁড়াও, আমি ভাত দিচ্ছি। নেহাল, তুমিও খেতে এসো। আয়ানের মা আয়ান, নেহাল আর আয়ানের নানাকে খেতে দেয়। খেতে বসে নেহাল আয়ানকে বলে, তা ভাই, তোমার কাজ কামের কি অবস্থা? সেই লোককে কি ধরতে পারলে? মনে আছে তো? আর মাত্র 1 সপ্তাহ পরে বোর্ড মিটিং। তখন কিন্তু তুমি নির্দোষ প্রমাণিত না হলে তোমাকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আহা, খাওয়ার সময় এত কথা কিসের? চুপচাপ খাওয়া যায় না নাকি? আসলে নানা ভাই, আমি আয়ানকে মনে করিয়ে দিচ্ছিলাম ওর জন্য বাবার কোম্পানির যে ক্ষতি হয়েছে, সেই লোকের জন্য। কিন্তু সবাই ওকে দোষী ভাবছে। ও নির্দোষ প্রমাণিত না হলে বাবা বাকি সব শেয়ার হোল্ডারদের বিরুদ্ধে কেস করা থেকে ওকে আটকাতে পারলেও ওর সিইও পদ বহাল রাখতে পারবে বলে আমার মনে হয় না। নেহালের খোঁচা মারা কথা শুনে আয়ানের
রাগে চোখ মুখ লাল হয়ে যায়। ও নিহালের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, কোম্পানিটা আমার নানার, তোমার বাবার না। ওই লোকের কোম্পানি হলে তার সিও হওয়া তো দূর, আমি সেখানে পাও রাখতাম না। আর হ্যাঁ, আমার লোকজন অলরেডি মিস্টার রাজেশের হদিস পেয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আমি সেখানেই যাব। তুমি চিন্তা করো না, ও এবার আর আমার হাত থেকে পালাতে পারবে না। বোর্ড মিটিংয়ের দিন সবার সামনে সব সত্যি আসবে, আর আসল দোষী তার যোগ্য শাস্তি ও পাবে। কথাটা শেষ করে আয়ান নেহালের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। আয়ানের হাসি দেখে আর কথা শুনে নেহাল ভ্রুকুচকে তাকায়। ও কিছুটা ঘাবড়েও যায়। ও মনে মনে বলে, আয়ান কিভাবে রাজেশের হদিশ পেল? না না, এটা সম্ভব না। রাজেশ কোথায় আছে সেটা আমি আর পান্ডা ছাড়া কেউ জানে না। তাহলে কি পান্ডাই ওকে বলেছে, নাকি আয়ান মিথ্যে কথা বলছে? দূর, আমি বেশি ভাবছি। আয়ানের পক্ষে রাজেশের খোঁজ পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। পান্ডা আমার খুব বিশ্বস্ত লোক, ও কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। আর যদি করে, আয়ান আমার দিকে তাকিয়ে এইভাবে হাসলো কেন? ও এত কনফিডেন্টলি কথাগুলো বললো কিভাবে? তাহলে কি সত্যি সত্যি রাজেশের খোঁজও পেয়েছে? না না না, আমার মাথা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ও যাওয়ার পরে একবার পান্ডাকে কল করতে হবে। রাজেশকেও জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে। আয়ানকে কোনোভাবে রাজেশের কাছাকাছি পৌঁছতে দেওয়া যাবে না। নিহাল এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে খেতে থাকে। নিহালকে চিন্তিত দেখে আয়ান বেশ খুশি হয়। তখনই ওদের বাবা আফজাল চৌধুরী সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। আয়ান তখন আপন মনে খেয়ে যাচ্ছিল। আয়ানকে দেখে ওর বাবা বলে, হঠাৎ কি মনে করে এই বাড়িতে তোমার পদধূলি পড়লো? বাবার কণ্ঠ শুনে আয়নের হাত থেমে যায়। মুখে থাকা ভাতের লোকমা অনেক কষ্টে গিলে ও ওর বাবার দিকে তাকায়। বাকি সবাইও আফজাল চৌধুরীর দিকে তাকায়। আয়নের মা আতঙ্কিত হয়ে একবার আয়ানের দিকে আরেকবার ওর বাবার দিকে তাকায়। আয়ানের বাবা একটা বিজনেস ট্রিপে আজকে বিদেশে যাওয়ার কথা ছিল, তাই আয়ানের মা ওকে খবর দিয়েছিল। কিন্তু হুট করে ওর বাবা এসে পড়ে সবাই অপ্রস্তুত হয়ে যায়। আয়ানের মা আতঙ্কিত কণ্ঠে বলে, তুমি এখন, তোমার না বিজনেস ট্রিপে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, কিন্তু ট্রিপ ক্যান্সেল হয়েছে। ক্লায়েন্ট নিজ দেশে আসবে 2 দিন পরে। বোর্ড মিটিংয়ে হাজির থাকবে উনি। তা তোমার ছোট ছেলে কি মনে করে এ বাড়িতে তার পদধূলি ফেললো? কি হচ্ছে এটা? কি ছেলেটা এসেছে তাতে কি তুমি খুশি না? ও খাচ্ছে, ওকে খেতে দাও। চুপ করো তো তুমি। এমনিতেই তোমার জন্য এ বাড়িতে আসতে চাই না। কেন, আমি কি বাঘ না ভাল্লুক যে আমার জন্য তোমার ছেলে আসতে চায় না? আর খুশি হওয়ার মতো কাজ কি তোমার ছেলে করেছে? কোম্পানির বিরুদ্ধে কাজ করেছে। কোম্পানি গুরুত্বপূর্ণ ডিল রাইভাল কোম্পানিকে দিয়ে দিয়েছে। কোম্পানি হিসেবে গরমিল করে টাকা আত্মসাৎ করেছে। আমি অনেক কষ্টে সব বোর্ড মেম্বারদের বুঝিয়ে ওকে জেলে যাওয়া থেকে আটকিয়েছি। আমারই ভুল ছিল বাবার কথাই আয়নকে সিও বানানো। ও এটার যোগ্য না। বাবার কথা শুনে আয়ান হাত ধুয়ে ফেলে। ও মাত্র কয়েক লোকমা খাবার খেয়েছিল। আয়ান ওর বাবার উদ্দেশ্যে বলে, আপনার জায়গায় বাঘ ভাল্লুক থাকলেও আমি সেই জায়গায় যেতাম, কারণ আমি আপনাকে ভয় পাই না, ঘৃণা করি। তাই আপনার ছায়াও মারাতে চাই না। আর আপনাকে খুশি করার কোনো ইচ্ছাও আমার নেই। কোম্পানির ব্যাপারটা আমি বোর্ড মিটিংয়ের দিনে সর্ট আউট করে নেব। আয়ানের তিরস্কার ভরা কথা শুনে ওর বাবা ভিতরে কষ্ট পেলেও বাইরে থেকে রাগী মুখে থাকে। আয়ান সেটা উপেক্ষা করে চলে যেতে নেয়। আয়ানের বাবা ওর উদ্দেশ্যে ওকে শুনিয়ে শুনিয়ে ওর মাকে ডেকে বলে, তোমার ছেলের জন্য কোম্পানির অনেক লস পড়ে গেছে। ওর ক্যারিয়ারও ঝুঁকিতে আছে। তালুকদার পরিবারের একমাত্র মেয়ে নদী তালুকদারের জন্য ওর বাবা আর ভাই আয়নকে পছন্দ করেছে। আমারও ওই পরিবারে ওকে বিয়ে দেওয়ার কোনো অমুখ নেই। আর এতে করে ওরা আয়নকে ওদের ব্যবসার 50% দিয়ে দেবে। ওর ক্যারিয়ারও সেট হয়ে যাবে। আমার জন্য বিয়েটা কোনো ডিল না যে এমন প্রস্তাবে রাজি হয়ে যাব। আমার জন্য এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর হ্যাঁ, আমি অলরেডি বিয়ে করে নিয়েছি। মা না, তোমাদেরকে এই কথাটা জানানোর জন্যই আজকে আমি এসেছিলাম। একদিন সুযোগ করে আমার বউয়ের সাথে তোমাদের পরিচয়ও করিয়ে দেব। তুমি বিয়ে করছো মানে কি? কবে, কখন? আমাদের কিছু না জানিয়ে তুমি এত বড় সিদ্ধান্ত নিলে কি করে?
আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি আপনাকে জানানোর প্রয়োজন মনে করি না, তাই জানাইনি। দেখো আয়ান, যা করেছো বাদ দাও। ওই মেয়েকে আমি জানি না, কিন্তু ওকে ডিভোর্স দাও আর নদী তালুকদারকে বিয়ে করো। আর যদি মনে করো ওকে ডিভোর্স দেবে না, তাহলে দিও না, ও থাকুক ওর মতো। কেউ তো আর ওর ব্যাপারে জানে না। তুমি নদী তালুকদারকে বিয়ে করে নাও। ওর বাবা এই শহরের 1 নম্বর ধনী ব্যক্তি। ওকে বিয়ে করলে ওর বাবার সম্পত্তির অর্ধেক তোমার। হাতের ধন পায়ে ফেলা উচিত না। আপনি কি আমাকে নিজের মতো মনে করেন নাকি, যে টাকার লোভে নিজের বিবাহিত স্ত্রীকে ঠকিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করব? আমার লাইফে টাকাই সব কিছু না। নিজের জীবনের সিদ্ধান্ত আমার উপরে চাপাতে আসবেন না। আমি আপনার মতো টাকার লোভী না। আয়ান, আমার উপরে চিৎকার করলে সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। আর শুনুন, আমার ক্যারিয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমারটা আমি বুঝে নেব। আয়ান আর একবারও পিছনে না তাকিয়ে বেরিয়ে যায়। যদি পিছনে তাকাতো তাহলে হয়তো ওর বাবার অনুতপ্ত চেহারা ওর চোখে পড়তো। ভাইয়া শোনো, তুমি তোমার ফ্রেন্ডকে কল করে বলো যেন ওদের কোম্পানির কোনো ডিল ওই টিকটিকির বাচ্চাটাকে না দেয়। ওর থেকে এবার আমি একে একে সব কেড়ে নেব। ঠিক আছে প্রিন্সেস বনু, শোন, বাবা কিন্তু তোর উপরে অনেক রেগে আছে, তাই এখন একটু বাবার কথা মেনে চল। বাবা চাই তুই যেন এবার ফ্যামিলি বিজনেসে যোগ দিস। চৌধুরী গ্রুপে আমাদের একটা বড় শেয়ার আছে, সেখানে একটা সমস্যার জন্য কয়েকদিন পরে একটা বোর্ড মিটিং আছে। বাবা চাই আমার সাথে তুইও সেখানে উপস্থিত থাক। ঠিক আছে, এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। কয়দিন পরে আমার জন্য রাখা ওয়েলকাম পার্টিতে আমি আমার হাজবেন্ডের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। আর হ্যাঁ, দীপ্ত আর হিয়াকেও ইনভিটেশন কার্ড দিও। আমি চাই ওরা আসুক। দীপ্ত নিজের করা ভুলের জন্য পস্তাক, সেটা আমি নিজের চোখে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। নদী ওর ভাইকে বিদায় দিয়ে নিজের ফ্ল্যাটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এইদিকে সোহান তখন রাথোর গ্রুপের মালিককে কল করে, যেটা আর কেউ না, আয়ান। আয়ান নিজের নানের কোম্পানি দেখাশোনার পাশাপাশি নিজের একটা বড় কোম্পানি দাঁড় করিয়েছে। কেউ জানে না এই কোম্পানির মালিককে, সবাই ম্যানেজারকে চেনে। কল রিসিভ হতেই আয়ান বলে, কি রে সালা, কি খবর? আমার আর তোর শালা হওয়া হলো না রে। যাই হোক, তোকে একটা জরুরি দরকারে কল করেছি। বলে ফেল। দীপ্তর সাথে তুই যে বড় ডিলটা সাইন করতে চাচ্ছিলি সেটা ক্যান্সেল করে দে। ও একটা ফালতু ছেলে, এটার যোগ্য না। জানি আমি, তুই না বললেও আমি নিজেই সেটা করতাম। ওর সাথে আমারও কিছু হিসেব নিকেশ বাকি আছে। এনিওয়ে, আমি একটু ব্যস্ত আছি, বুঝলি? পরে কথা হবে। ওকে, গুড বাই। আয়ান সোহানের কল কেটে ওর ম্যানেজারকে কল দেয় আর ম্যানেজারকে বলে দীপ্তকে ডিল সাইন করার ব্যাপারে কালকে অফিসে ডাকতে। ম্যানেজার আয়ানের কথা মতো কাজ করে। আয়ান বাড়ি ফেরার পথে এক তোড়া গোলাপ ফুল আর সাথে কিছু চকলেট কিনে নেয়। কলিং বেল বাজতেই নদী ছুটে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলেই নদী ভিতরে চলে আসে। নদীর এমন পালায় পালায় কাণ্ড দেখে আয়ান কষ্ট পায়। ও ভাবে নদী রেগে আছে, আর নদী তো লজ্জায় ওর সামনে আসতে চাইছে না। আয়ান ভিতরে ঢুকে টেবিলের উপরে ফুলের তোড়া আর চকলেটগুলো রাখে। পাশেই দেখে একটা গ্লাসে ঠান্ডা মিল্কশেক রাখা। ও মুচকে হাসি দিয়ে মিল্কশেকটা খেয়ে ফুল আর চকলেট নিয়ে রুমে আসে। এসে দেখে বিছানার উপরে ওর বাসায় পরা টি শার্ট, ট্রাউজার তোয়ালে রাখা। নদী ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান গোসলে না গিয়ে সরাসরি ব্যালকনিতে চলে যায়। আয়ানকে হুট করে সামনে আসতে দেখে নদী লজ্জায় ইতস্তত করতে থাকে। ও ব্যালকনি থেকে চলে আসতে যাবে তার আগে আয়ান বলে, কালকে রাতের জন্য আমার প্রতি রাগ জন্মেছে নাকি ঘৃণা যে এভাবে দূরে সরে পালাচ্ছ? যদি রাগ জন্মায় তাহলে আই এম সরি। আমি তখন নেশার ঘরে ছিলাম, না হলে তোমার ইচ্ছার বিরুদ্ধে কখনো তোমাকে ছুতাম না। আর যদি ঘৃণা জন্মায় তাহলে বলবো তোমার চোখে আমার প্রতি ঘৃণা আমি সহ্য করতে পারবো না। আমি আজকেই তোমার চোখের সামনে থেকে চলে যাব। এই ফুলগুলো নাও রাগের সরি হিসেবে, আর যদি না নাও তাহলে বুঝবো ঘৃণায় জন্মেছে। আয়ান যে এমন কিছু মনে করছে সেটা নদী কল্পনাও করতে পারেনি। ও কোনো রকম প্রতিক্রিয়া দিতে পারে না তৎক্ষণাৎ, শুধু ফ্যালফেল করে আয়ানের দিকে তাকিয়ে থাকে। আয়ান মনে করে নদীর মনে ওর প্রতি ঘৃণা জন্মেছে, তাই ওর দেওয়া ফুল নদী নিচ্ছে না। আয়ান মন খারাপ করে ফুলগুলো ব্যালকনিতে থাকা দোলনার উপরে রেখে নিজের রুমে চলে আসে।
আয়ান রুম থেকে বেরিয়ে যাবে তখন নদীর হুঁশ ফেরে। নদী এক দৌড়ে রুমে এসে আয়ানকে পিছন থেকে ঝাপটে ছড়িয়ে ধরে। নদী কান্না করতে করতে বলে, তুমি কোথাও যাবে না, আমাকে ছেড়ে তুমি প্লিজ চলে যেও না। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমি তোমার উপরে রেগে নেই, বিশ্বাস করো, আমি তোমার প্রতি রেগে নেই। আর না তো তোমার প্রতি আমার মনে ঘৃণা জন্মেছে। আচ্ছা আমি যাব না, কিন্তু তুমি কান্না থামাও প্লিজ। তুমি যদি আমার উপরে রেগেই না থাকো তাহলে আজকে সকাল থেকে তুমি এমন আজব ব্যবহার কেন করছো? আমার থেকে এমন দূরে দূরে কেন পালিয়ে বেড়াচ্ছ? নদী আয়ানকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। আয়ান গিয়ে নদীর চোখের পানি মুছে দিয়ে নদীর গালে নিজের 2 হাত রেখে বলে, কি হলো বলো? কি বলবো? তুমি কেন আমার থেকে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছ? তুমি কি সেটাও বোঝো না? সব সময় সবকিছুর কারণ যে রাগ বা ঘৃণা হবে এমনটাই কেন মনে করো? কোনো কোনো কিছুর কারণ লজ্জাও তো হয় নাকি? তার মানে কাল রাতের বিষয় নিয়ে তুমি আমার উপরে রেগে নেই, তাই তো? তোমার লজ্জা লাগছিল আমার সামনে আসতে? আয়ানের কথা শুনে নদী মাথা নিচু করে নেয়। নদী আবারও লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। হুম। আচ্ছা, কালকে তো ব্যাপারটা ভুলবশত হয়ে গেছিল, কিন্তু মনে করো সেই ব্যাপারটা যদি এখন আমি সজ্ঞানে করি তাহলে কি তুমি রাগ করবে? কি হলো বলো? উফ, সবকিছু কি বলে দিতে হয় নাকি? তার মানে সম্মতি আছে, তাই তো? আয়ান একটা মুচকি হাসি দিয়ে নদীকে কোলে তুলে নেয়। তারপর কোলে থাকা অবস্থায় নদীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নদীকে নিয়ে রোম্যান্সের জগতে ডুবে যায় ও। পরের দিন সকালবেলা আয়ান নিজের রাথোর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে যায়। দীপ্ত রেডি হয়ে ডিল সাইন করার জন্য আয়ানের কোম্পানিতে যায়। মালিকের কেবিনে ঢুকে দীপ্ত বলে, হ্যালো স্যার, আমি দীপ্ত। আপনাদের কোম্পানির সাথে একটা ইম্পর্টেন্ট ডিল সাইন করার কথা ছিল। আয়ান তখন দীপ্তর থেকে উল্টো দিকে ফিরে বসেছিল। দীপ্তর কথা শুনেও বলে, আয়ান তখন দীপ্তর থেকে উল্টো দিকে ফিরে বসেছিল। দীপ্তর কথা শুনেও বলে, কারো কেবিনে প্রবেশ করার আগে যে নক করে পারমিশন নিতে হয়, এই কমন সেন্সটুকু কি নেই তোমার? আয়ানের কথা শুনেও দীপ্ত ওকে চিনতে পারে না। ও দরজার বাইরে গিয়ে বলে, সরি স্যার, আমি বাইরে এসে দাঁড়িয়েছি। মে আই কাম ইন? নো, তোর মতো প্রতারকের কোনো অনুমতি নেই আমার কেবিনে প্রবেশ করার। এসবের মানে কি স্যার? আপনি এসব কি বলছেন? কি বলছি বুঝতে পারছিস না, তাই তো? এখনই সব বুঝতে পারবি। আয়ান এবার দীপ্তর দিকে ফিরে বসে। মালিকের চেয়ারে আয়ানকে দেখে দীপ্তর কথা বলার মতো ভাষা হারিয়ে যায়। ও দম্ভের সাথে বলে, এই ক্লিনারের বাচ্চা, তুই এখানে কি করছিস? এটা আমার অফিস, আমার কেবিন। আমার কেবিনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছিস আমি এখানে কি করছি? তোর অফিস মানে? তার মানে তুই? হ্যাঁ, আমি এই অফিসের বস, রাথোর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আয়ান চৌধুরী। মিথ্যা, তুই মিথ্যা বলছিস। রাতারাতি ক্লিনার থেকে একটা কোম্পানির মালিক হয়ে গেছিস, তাই না? আমাকে বলদ মনে হয় তোর? তা তো তুই অবশ্যই, না হলে নদীকে রেখে ওই মেয়েকে পছন্দ করিস? এনিওয়ে, তোর কোম্পানির সাথে আমার রাথোর গ্রুপ কোনো ডিল সাইন করবে না। আর আমি সর্বোচ্চ চেষ্টা করব অন্য কোনো গ্রুপ যেন তোর সাথে ডিল সাইন না করে। তোকে দেউলিয়া দেখতে চাই আমি। এখন বেরো আমার অফিস থেকে। তোর মুখের কথায় আমি চলে যাব নাকি? মালিক সাথে অভিনয় করা বন্ধ কর। আয়ান দীপ্তর সাথে আর কোনো তর্কে জড়ায় না। ও ওর ম্যানেজারকে ডেকে বলে দীপ্তকে বের করে দিতে। ম্যানেজার যখন আয়ানকে স্যার বলে সম্বোধন করে, দীপ্ত তখন বুঝতে পারে আয়ান সত্যি কথা বলছে। ও অনেকবার আয়ানকে রিকোয়েস্ট করে ডিল ক্যান্সেল না করার জন্য। পূর্বে ওর করা কাজের জন্য বারবার সরি বলতে থাকে, কিন্তু আয়ান ওর কোনো কথাই শোনে না। গার্ড ডেকে ওকে বের করে দেয়। বাসে এসে দীপ্ত মন খারাপ করে বসে থাকে। তখনই হিয়া এসে বলে, কি হয়েছে? দীপ্ত হিয়াকে সবকিছু খুলে বলে। সব শুনে হিয়াও দুশ্চিন্তায় পড়ে যায়। আয়ানের মা আয়ান নেহাল আর আয়ানের নানাকে খেতে দেয়। খেতে বসে নেহাল আয়ানকে বলে, তা ভাই, তোমার কাজকর্মের কি অবস্থা? সেই লোককে ধরতে পারলি? মনে আছে তো, আর মাত্র 1 সপ্তাহ পরে বোর্ড মিটিং। তখন কিন্তু তুই নির্দোষ প্রমাণিত না হলে তোকে সিও এর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আহা, খাওয়ার সময় এত কথা কিসের? চুপচাপ খাওয়া যায় না নাকি? আসলে নানা ভাই, আমি আয়ানকে মনে করিয়ে দিচ্ছিলাম ওর জন্য বাবার কোম্পানির যেই ক্ষতি হয়েছে, সেই লোকের জন্য। কিন্তু সবাই তো ওকেই দোষী ভাবছে। ওর নির্দোষ প্রমাণিত না হলে
বাবা বাকি সব শেয়ার হোল্ডারদের ওর বিরুদ্ধে কেস করা থেকে আটকাতে পারলেও সিইও পদ থেকে বহাল রাখতে পারবে বলে মনে হয় না। নিহালের খোঁচা মারা কথা শুনে আয়ানের রাগে চোখ মুখ লাল হয়ে যায়। ও নিহালের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, কোম্পানিটা আমার নানার, তোমার বাবার না। ওই লোকের কোম্পানি হলে তার সিইও হওয়া তো দূর, আমি সেখানে পাও রাখতাম না। আর হ্যাঁ, আমার লোকজন অলরেডি মিস্টার রাজেশের হদিস পেয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আমি সেখানেই যাব। তুমি চিন্তা করো না, ও এবার আর আমার হাত থেকে পালাতে পারবে না। বোর্ড মিটিংয়ের দিন সবার সামনে সব সত্যি আসবে, আর আসল দোষী তার যোগ্য শাস্তিও পাবে। কথাটা শেষ করে আয়ান নেহালের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। আয়ানের হাসি দেখে আর কথা শুনে নেহাল ভ্রুকুচকে তাকায়। ও কিছুটা ঘাবড়েও যায়। ও মনে মনে বলে, আয়ান কিভাবে রাজেশের হদিশ পেল? না না, এ তো সম্ভব না। রাজেশ কোথায় আছে সেটা তো আমি আর পান্ডা বাদে কেউ জানে না। তাহলে কি পান্ডা ওকে বলছে, নাকি আয়ান মিথ্যা বলছে? দূর, আমি বেশি ভাবছি। আয়ানের পক্ষে রাজেশের খোঁজ পাওয়া সম্ভব না। পান্ডা আমার খুবই বিশ্বস্ত লোক, ও কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আর যদি করে, আয়ান আমার দিকে তাকিয়ে ওইভাবে হাসলো কেন? ও এত কনফিডেন্সলি কথাগুলো বললো কিভাবে? তাহলে কি সত্যিই ও রাজেশের খোঁজ পেয়েছে? না না, আমার মাথায় গুলিয়ে যাচ্ছে। ও যাওয়ার পরে একবার পান্ডাকে কল করতে হবে। রাজেশকে ওই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে। আয়ানকে কোনোভাবেই রাজেশের কাছাকাছি পৌঁছে দেওয়া যাবে না। নিহাল এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে খেতে থাকে। নিহালকে চিন্তিত দেখে আয়ান বেশ খুশি হয়। তখনই ওদের বাবা আফজাল চৌধুরী সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। আয়ান তখন আপন মনে খেয়ে যাচ্ছিল। আয়ানকে দেখে ওর বাবা বলে, হঠাৎ কি মনে করে এই বাড়িতে তোমার পদধূলি পড়লো? বাবার কণ্ঠ শুনে আয়ানের হাত থেমে যায়। মুখে থাকা ভাতের লোকমা অনেক কষ্টে গিলে ও ওর বাবার দিকে তাকায়। বাকি সবাইও আফজাল চৌধুরীর দিকে তাকায়। আয়ানের মা আতঙ্কিত হয়ে একবার আয়ানের দিকে আরেকবার ওর বাবার দিকে তাকায়। আয়ানের বাবার একটা বিজনেস ট্রিপে আজকে বিদেশে যাওয়ার কথা ছিল, তাই আয়ানের মা ওকে খবর দিয়েছিল। কিন্তু হুট করে ওর বাবা এসে পড়ায় সবাই অপ্রস্তুত হয়ে যায়। আয়ানের মা আতঙ্কিত কণ্ঠে বলে, তুমি এখন, তোমার না বিজনেস ট্রিপে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, কিন্তু ট্রিপ ক্যান্সেল হয়েছে। ক্লায়েন্ট নিজ দেশে আসবে 2 দিন পরে। বোর্ড মিটিংয়ে হাজির থাকবে উনি। তা তোমার ছোট ছেলে কি মনে করে এই বাড়িতে তার পদধূলি ফেলল? কি হচ্ছে এটা কি? ছেলেটা এসেছে তাতে কি তুমি খুশি না? ও খাচ্ছে, ওকে খেতে দাও। চুপ করো তো তুমি। এমনিতেই তোমার জন্য এ বাড়িতে আসতে চাই না। কেন, আমি কি বাঘ না ভাল্লুক যে আমার জন্য তোমার ছেলে আসতে চায় না? আর খুশি হওয়ার মতো কাজ কি তোমার ছেলে করছে? কোম্পানির বিরুদ্ধে কাজ করছে। কোম্পানির গুরুত্বপূর্ণ ডিল রাইভাল কোম্পানিকে দিয়ে দিয়েছে। কোম্পানির হিসাবের গরমিল করে টাকা আত্মসাৎ করেছে। আমি অনেক কষ্টে সব বোর্ড মেম্বারদের বুঝিয়ে ওকে জেলে যাওয়া থেকে আটকিয়েছি। আমারই ভুল ছিল বাবার কথায় আয়ানকে সিইও বানানো। ও এটার যোগ্যই না। বাবার কথা শুনে আয়ান হাত ধুয়ে ফেলে। ও মাত্র কয়েক লোকমা খাবার খেয়েছিল। আয়ান ওর বাবার উদ্দেশ্যে বলে, আপনার জায়গায় বাঘ ভাল্লুক থাকলেও আমি সেই জায়গায় যেতাম, কারণ আমি আপনাকে ভয় পাই না, ঘৃণা করি। তাই আপনার ছায়াও মারতে চাই না। আর আপনাকে খুশি করার কোনো ইচ্ছাও আমার নেই। কোম্পানির ব্যাপারটা আমি বোর্ড মিটিংয়ের দিনে সর্ট আউট করে নেব। আয়ানের তিরস্কার ভরার কথা শুনে ওর বাবা ভিতরে কষ্ট পেলেও বাইরে থেকে রাগী মুখে থাকে। আয়ান সেটা উপেক্ষা করে চলে যেতে নেয়। আয়ানের বাবা ওর উদ্দেশ্যে ওকে শুনিয়ে ওর মাকে ডেকে বলে, তোমার ছেলের জন্য কোম্পানির অনেক লসে পড়ে গেছে। ওর কেরিয়ারও ঝুঁকিতে আছে। তালুকদার পরিবারের একমাত্র মেয়ে নদী তালুকদার ওর জন্য ওর বাবা আর ভাই আয়ানকে পছন্দ করছে। আমারও ওই পরিবারে ওকে বিয়ে দেওয়ার কোনো অমত নেই। আর এতে করে ওরা আয়ানকে ওদের ব্যবসায় 50% দিয়ে দেবে। ওর কেরিয়ারও সেট হয়ে যাবে। আমার জন্য বিয়েটা কোনো ডিল না যে এমন প্রস্তাবে রাজি হয়ে যাব। আমার জন্য এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর হ্যাঁ, আমি অলরেডি বিয়ে করে নিয়েছি। মানা তোমাদেরকে এই কথাটা জানানোর জন্যই আজকে আমি এসেছিলাম। একদিন সুযোগ করে আমার বউয়ের সাথে তোমাদের
পরিচয়ও করিয়ে দেব। তুমি বিয়ে করছো মানে কি? কবে, কখন? আমাদের কিছু না জানিয়ে তুমি এত বড় সিদ্ধান্ত নিলে কি করে? আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি আপনাকে জানানোর প্রয়োজন মনে করি না, তাই জানাইনি। দেখো আয়ান, যা করছো বাদ দাও। ওই মেয়েকে আমি জানি না, কিন্তু ওকে ডিভোর্স দাও আর নদী তালুকদারকে বিয়ে করো। আর যদি মনে করো ওকে ডিভোর্স দেবে না, তাহলে দিও না। ও থাকুক ওর মতো, কেউ তো আর ওর ব্যাপারে জানে না। তুমি নদী তালুকদারকে বিয়ে করে নাও। ওর বাবা এই শহরে 1 নম্বর ধনী ব্যক্তি। ওকে বিয়ে করলে ওর বাবার সম্পত্তির অর্ধেক তোমার। হাতের ধন পায়ে ফেলা উচিত না। আপনি কি আমাকে নিজের মতো মনে করেন নাকি, যে টাকার লোভে নিজের বিবাহিত স্ত্রীকে ঠকিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করব? আমার লাইফের টাকাই সব কিছু না। নিজের জীবনের সিদ্ধান্ত আমার উপরে চাপাতে আসবেন না। আমি আপনার মতো টাকার লোভী না। আয়ান, আমার উপরে চিৎকার করলে সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। আর শুনুন, আমার ক্যারিয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমারটা আমি বুঝে নেব। আয়ান আর একবারও পিছনে না তাকিয়ে বেরিয়ে যায়। যদি পিছনে তাকাতো তাহলে হয়তো ওর বাবার অনুতপ্ত চেহারা ওর চোখে পড়তো। ভাইয়া শোনো, তুমি তোমার ফ্রেন্ডকে কল করে বলো যেন ওদের কোম্পানির কোনো ডিল ওই টিকটিকির বাচ্চাটাকে না দেয়। ওর থেকে এবার আমি একে একে সব কেড়ে নিব। ঠিক আছে প্রিন্স। বনু শোন, বাবা কিন্তু তোর উপরে অনেক রেগে আছে, তাই এখন একটু বাবার কথা মেনে চল। বাবা চায় তুই যেন এবার ফ্যামিলি বিজনেসে যোগ দিস। চৌধুরী গ্রুপে আমাদের একটা বড় শেয়ার আছে, সেখানে একটা বড় সমস্যার জন্য কয়েকদিন পরে একটা বোর্ড মিটিং আছে। বাবা চায় আমার সাথে যেন তুই ওইখানে উপস্থিত থাকিস। ঠিক আছে, এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। কয়দিন পরে আমার জন্য রাখা ওয়েলকাম পার্টিতে আমি আমার হাজবেন্ডের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। আর হ্যাঁ, দীপ্ত আর হিয়াকেও ইনভাইটেশন কার্ড দিও। আমি চাই ওরা আসুক। দীপ্ত নিজের করা ভুলের জন্য পস্তাক, সেটা আমি নিজের চোখে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। নদী ওর ভাইকে বিদায় দিয়ে নিজের ফ্ল্যাটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এদিকে সোহান তখন রাথোর গ্রুপের মালিককে কল করে, যেটা আর কেউ না, আয়ান। আয়ান নিজের নানার কোম্পানির দেখাশোনার পাশাপাশি নিজের একটা বড় কোম্পানি দাঁড় করিয়েছে। কেউ জানে না এই কোম্পানির মালিককে, সবাই ম্যানেজারকে চেনে। কল রিসিভ করতেই আয়ান বলে, কিরে শালা, কি খবর? আমার আর তোর শালা হওয়া হলো না রে। যাই হোক, তোকে একটা জরুরি দরকারে কল করেছি। বলে ফেল। দীপ্তর সাথে যে তুই বড় ডিলটা সাইন করতে যাচ্ছিলি, সেটা ক্যান্সেল করে দে। ও একটা ফালতু ছেলে, এটার যোগ্য না। জানি আমি, তুই না বললে আমি নিজেই সেটা করতাম। ওর সাথে আমারও কিছু হিসেব নিকেশ বাকি আছে। এনিওয়ে, আমি একটু ব্যস্ত আছি বুঝলি, পরে কথা হবে। ওকে, গুড বাই। আয়ান সোহানের কল কেটে ওর ম্যানেজারকে কল দেয় আর ম্যানেজারকে বলে দীপ্তকে ডিল সাইন করার ব্যাপারে কালকে অফিসে ডাকতে। ম্যানেজার আয়ানের কথা মতো কাজ করে। আয়ান বাড়ি ফেরার পথে এক তোড়া গোলাপ ফুল আর সাথে কিছু চকলেট কিনে নেয়। কলিং বেল বাজতেই নদী ছুটে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলেই নদীর ভিতরে চলে আসে। নদীর এমন পালায় পালায় কাণ্ড দেখে আয়ান কষ্ট পায়। ও ভাবে নদী রেগে আছে, আর নদীতে লজ্জায় ওর সামনে আসতে চাইছে না। আয়ান ভিতরে ঢুকে টেবিলের উপরে ফুলের তোড়া আর চকলেটগুলো রাখে। পাশেই দেখে একটা গ্লাসে ঠান্ডা মিল্কশেক রাখা। ও মুচকে হাসি দিয়ে মিল্কশেকটা খেয়ে ফুল আর চকলেট নিয়ে রুমে আসে। এসে দেখে বিছানার উপরে ওর বাসায় পরা টি শার্ট, ট্রাউজার তোয়ালে রাখা। নদী ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান গোসলে না গিয়ে সরাসরি ব্যালকনিতে চলে যায়। আয়ানকে হুট করে সামনে আসতে দেখে নদী লজ্জায় ইতস্তত করতে থাকে। ও ব্যালকনিতে চলে আসতে যাবে, তার আগে আয়ান বলে, কালকে রাতের জন্য আমার প্রতি রাগ জন্মেছে নাকি ঘৃণা, যেভাবে দূরে দূরে পালাচ্ছ? যদি রাগ জন্মায় তাহলে আই এম সরি। আমি তখন নেশার ঘরে ছিলাম, না হলে তোমার ইচ্ছার বিরুদ্ধে কখনো তোমাকে ছুতাম না। আর যদি ঘৃণা জন্মায় তাহলে বলবো, তোমার চোখে আমার প্রতি ঘৃণা আমি সহ্য করতে পারবো না। আমি আজকেই তোমার চোখের সামনে থেকে চলে যাব। এই ফুলগুলো নাও রাগের সরি হিসেবে, আর যদি না নাও তাহলে বুঝবো ঘৃণাই জন্মেছে। আয়ান যে এমন কিছু মনে করছে সেটা নদী কল্পনাও করতে পারেনি। ও কোনো রকম প্রতিক্রিয়া দিতে পারে না তৎক্ষণাৎ, শুধু ফ্যাল করে আয়ানের দিকে তাকিয়ে থাকে। আয়ান মনে করে নদীর মনে ওর প্রতি ঘৃণা জন্মেছে, তাই ওর দেওয়া ফুল নদী নিচ্ছে না। আয়ান মন খারাপ করে ফুলগুলো ব্যালকনিতে থাকা দোলনার উপরে রেখে নিজের রুমে চলে আসে। আয়ান রুম থেকে বেরিয়ে যাবে তখন নদীর হুঁশ ফিরে। নদী এক দৌড়ে রুমে এসে আয়ানকে পিছন থেকে ঝাপটে জড়িয়ে ধরে। নদী কান্না করতে করতে বলে, তুমি কোথাও যাবে না।
আমাকে ছেড়ে তুমি প্লিজ চলে যেও না। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমি তোমার উপরে রেগে নেই, বিশ্বাস করো। আমি তোমার প্রতি রেগে নেই, আর না তো তোমার প্রতি আমার মনে ঘৃণা জন্মেছে। আচ্ছা আমি যাব না, কিন্তু তুমি কান্না থামাও প্লিজ। তুমি যদি আমার উপরে রেগেই না থাকো তাহলে আজকে সকাল থেকে তুমি এমন আজব ব্যবহার কেন করছো? আমার থেকে এমন দূরে দূরে কেন পালিয়ে বেড়াচ্ছ? নদী আয়ানকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। আয়ান গিয়ে নদীর চোখের পানি মুছে দিয়ে নদীর গালে নিজের 2 হাত রেখে বলে, কি হলো বলো? কি বলবো? তুমি কেন আমার থেকে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছ? তুমি কি সেটাও বোঝো না? সব সময় সব কিছুর কারণ যে রাগ বা ঘৃণা হবে এমনটাই কেন মনে করো? কোনো কিছুর কারণ লজ্জাও তো হয় নাকি? তার মানে কাল রাতের বিষয় নিয়ে তুমি আমার উপরে রেগে নেই, তাই তো? তোমার লজ্জা লাগছিল আমার সামনে আসতে? আয়ানের কথা শুনে নদী মাথা নিচু করে নেয়। আচ্ছা, কালকে তো ব্যাপারটা ভুলবশত হয়ে গেছিল, কিন্তু মনে করো সেই ব্যাপারটা যদি এখন আমি সজ্ঞানে করি তাহলে কি তুমি রাগ করবে? কি হলো বলো? উফ, সবকিছু কি বলে দিতে হয় নাকি? তোমার কি একটু বুদ্ধি নেই নাকি? তার মানে সম্মতি আছে, তাই তো? নদী আবারও লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। আয়ান একটা মুচকি হাসি দিয়ে নদীকে কোলে তুলে নেয়। তারপর কোলে থাকা অবস্থায় নদীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নদীকে নিয়ে রোম্যান্সের জগতে ডুবে যায় ও। পরের দিন সকালবেলা আয়ান নিজের রাথোর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে যায়। দীপ্ত রেডি হয়ে ডিল সাইন করার জন্য আয়ানের কোম্পানিতে যায়। মালিকের কেবিনে ঢুকে দীপ্ত বলে, হ্যালো স্যার, আমি দীপ্ত। আপনাদের কোম্পানির সাথে একটা ইম্পর্টেন্ট ডিল সাইন করার কথা ছিল। আয়ান তখন দীপ্তর থেকে উল্টো দিকে ফিরে বসেছিল। দীপ্তর কথা শুনেও বলে, আয়ান তখন দীপ্তর থেকে উল্টো দিকে ফিরে বসেছিল। দীপ্তর কথা শুনেও বলে, কারো কেবিনে প্রবেশ করার আগে যে নক করে পারমিশন নিতে হয়, এই কমন সেন্সটুকু কি নেই তোমার? আয়ানের কথা শুনেও দীপ্ত ওকে চিনতে পারে না। ও দরজার বাইরে গিয়ে বলে, সরি স্যার, আমি বাইরে এসে দাঁড়িয়েছি। মে আই কাম ইন স্যার? নো, তোর মতো প্রতারকের কোনো অনুমতি নেই আমার কেবিনে প্রবেশ করার। এসবের মানে কি স্যার? আপনি এসব কি বলছেন? কি বলছি বুঝতে পারছিস না, তাই তো? ওয়েট, এখনই সব বুঝতে পারবি। আয়ান এবার দীপ্তর দিকে ফিরে বসে। মালিকের চেয়ারে আয়ানকে দেখে দীপ্তর কথা বলার মতো ভাষা হারিয়ে যায়। ও দম্ভের সাথে বলে, এই ক্লিনারের বাচ্চা, তুই এখানে কি করছিস? এটা আমার অফিস, আমার কেবিন। আমার কেবিনে দাঁড়িয়েই আমাকেই জিজ্ঞেস করছিস আমি এখানে কি করছি? তোর অফিস মানে? তার মানে তুই? হ্যাঁ, আমি এই অফিসের বস, রাথোর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আয়ান চৌধুরী। মিথ্যা, তুই মিথ্যা বলছিস। রাতারাতি ক্লিনার থেকে একটা কোম্পানির মালিক হয়ে গেছিস, তাই না? আমাকে বলদ মনে হয় তোর? তা তো তুই অবশ্যই, না হলে নদীকে রেখে ওই মেয়েকে পছন্দ করিস। অ্যানিওয়ে, তোর কোম্পানির সাথে আমার রাথোর গ্রুপ কোনো ডিল সাইন করবে না, আর আমি সর্বোচ্চ চেষ্টা করব অন্য কোনো গ্রুপ যেন তোর সাথে ডিল সাইন না করে। তোকে দেউলিয়া দেখতে চাই আমি। এখন বেরো আমার অফিস থেকে। তোর মুখের কথায় আমি চলে যাব নাকি? মালিক সাজার অভিনয় করা বন্ধ কর। আয়ান দীপ্তর সাথে আর কোনো তর্কে জড়ায় না। ওর ম্যানেজারকে ডেকে বলে দীপ্তকে বের করে দিতে। ম্যানেজার যখন আয়ানকে স্যার বলে সম্বোধন করে, দীপ্ত তখন বুঝতে পারে আয়ান সত্যি কথা বলছে। ও অনেকবার আয়ানকে রিকোয়েস্ট করে ডিলস ক্যান্সেল না করার জন্য। পূর্বে ওর করা কাজের জন্য বারবার সরি বলতে থাকে, কিন্তু আয়ান ওর কোনো কথাই শোনে না। গার্ড ডেকে ওকে বের করে দেয়। বাসে এসে দীপ্ত মন খারাপ করে বসে থাকে। তখনই হিয়া এসে বলে। দীপ্ত হিয়াকে সবকিছু খুলে বলে। সব শুনে হিয়াও দুশ্চিন্তায় পড়ে যায়। তখনই হিয়া দীপ্তকে বলে নদী তালুকদার দেশে ফিরেছে বলেও শুনেছে, আর 10 দিন পরে তার ওয়েলকাম পার্টি। নদী তালুকদার এই শহরের নাম্বার 1 ধনীর মেয়ে। ওরা যদি কোনোভাবে তাকে খুশি করতে পারে তাহলে তালুকদার গ্রুপের সাথে কাজ করার সুযোগ পাবে। আর তালুকদার গ্রুপের সাথে কাজ করা মানে ওদের কোম্পানি খুব দ্রুত এগিয়ে যাবে। হিয়ার কথা শুনে দীপ্ত খুশি হয়, কিন্তু কথা হচ্ছে ইনভিটেশন কার্ড ছাড়া ওরা তো পার্টিতে ঢুকতে পারবে না। ওরা এসব নিয়ে আলোচনা করছিল। তখনই দীপ্তকে ওর ম্যানেজার কল করে বলে নদী তালুকদারের ওয়েলকাম পার্টির ইনভিটেশন কার্ড এসেছে ওদের জন্য। কথাটা শুনে দীপ্ত আর হিয়া খুশি হয়ে যায়। ওরা মনে করে তালুকদার গ্রুপ নিজেরাই ওদের সাথে কাজ করতে চায়, তাই ওদেরকে ইনভাইট করেছে। ওরা দুজন খুশিতে পার্টি করার চিন্তা করে। এভাবে দেখতে দেখতে আয়ানের বোর্ড মিটিং এর দিন চলে আসে। নিহাল মনে মনে খুশি হয় এটা ভেবেছে আয়ান রাজেশের খোঁজ পায়নি, আর না তো কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছে। ও সবার উদ্দেশ্যে বলে, আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।
ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে। আমি সিইও পদে কাজ করে আমার সর্বোচ্চ চেষ্টা করব কোম্পানির হওয়া ক্ষতি পূরণ করে দেওয়ার জন্য। তোমাকে সিইও এর পদে কাজ করতে হবে না, আমি আমার পদ ছাড়ছি না। ওহো, জেদ করিস না তো। তোর জন্য কোম্পানির যে ক্ষতি হয়েছে তাতে এরা তোকে এমনি এমনি ছেড়ে দিচ্ছে, তা তোর কপাল। আয়ান নেহালের কথার পেটে কিছু না বলে নেহালের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। এই সময়ে আয়ানের এমন হাসি দেখে নেহালের কিছুটা চিন্তা হয়। তখনই মিটিং রুমের দরজা দিয়ে দুজন গার্ড রাজেশকে ধরে নিয়ে আসে। রাজেশকে দেখে নেহালের অবস্থা খারাপ হয়ে যায়। ও অবিশ্বাস্য চোখে আয়ানের দিকে তাকায়। আসলে ওই দিন আয়ান ইচ্ছে করে নেহালের সামনে রাজেশের খোঁজ পাওয়ার কথা বলেছিল। নেহালের ফোন কল ট্র্যাক করছিল আয়ানের টিম। নেহাল যখন পান্ডাকে রাজেশের কথা বলছিল, আয়ানের টিম সব শুনে নিয়েছিল। এমনকি নেহাল রাজেশকে সরিয়ে নতুন কোন জায়গায় রাখতে বলেছিল সেটাও আয়ানের টিম শুনে ফেলেছিল, আর আজকে সেখান থেকে রাজেশকে ধরে আনে। রাজেশ নেহালের সব অপকর্ম কথা ফাঁস করে দেয়, সাথে নেহালের আর ওর ফোন কলের রেকর্ডিংও সবাইকে শোনায়। সবাই নেহালের উপরে রেগে যায়। নেহাল বলে, হ্যাঁ, আমিই সব কিছু করেছি। তুমি এমন করলে কেন? আমি কি কখনো তোমাকে কোনো কিছুর অভাব দিয়েছি যে কোম্পানির টাকায় গরমিল করতে হলো? হ্যাঁ, দিয়েছেন। মায়ের অভাব। আপনার জন্য আমার মাকে আমি হারিয়েছি। আপনাকে আমি ঘৃণা করি। এতদিন আপনার সাথে ভালো থাকার নাটক করতাম, কারণ আমি আয়নের মতো মুখের উপর ঘৃণা করি বলে ছাড় দিতে চাইনি। আমি চেয়েছিলাম আপনাকে ধ্বংস করতে, আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে, যেভাবে আপনি আমার থেকে আমার মা, আমার শৈশবকে কেড়ে নিয়েছিলেন। বাবা নামের কলঙ্ক আপনি। নেহালের কথা শুনে ওর বাবা মাথা নিচু করে নেয়। বাকি বোর্ড মেম্বাররা সবাই নেহালকে পুলিশে দিতে চাইলে ওর বাবা আটকায়। কিন্তু নেহাল ওর বাবাকে বলে ওনার কোনো দয়াও চায় না, ও নিজে স্যারেন্ডার করে। আয়ানকে আবারও কোম্পানির সিইও বানানো হয়। বাসায় ফিরে আজকে আয়ান নদীকে নিজের আসল পরিচয় জানিয়ে দেয়। নদী প্রথমে রাগ করলেও আয়ান ওর গালে কিস করতেই ওর সব রাগ শেষ হয়ে যায়। নদীও আয়ানকে বলে ও আসলে নদী তালুকদার, কিন্তু আয়ান সেটা বিশ্বাস করে না। নদী তখন ওর ভাই সোহানকে ভিডিও কল করে। সোহানকে দেখে আয়ানের বিশ্বাস হয় নদীর কথা। সোহান, আয়ান আর নদী হাসতে থাকে এটা ভেবে যে ওরা অজান্তেই ওদের জন্য ঠিক করে রাখা বিয়েটা করে নিয়েছে। কিছুদিন পরে নদীর ওয়েলকাম পার্টিতে দীপ্ত আর হিয়ার সাথে ওদের দেখা হয়। ওদের দেখে দীপ্ত দাম্ভিকতার সাথে বলে, তুমি আমার সাথে ডিল সাইন করনি তো কি হয়েছে? এবার আমি তালুকদার গ্রুপের সাথে কাজ করব। ও আচ্ছা, তাই নাকি? তা তালুকদার গ্রুপ তোর মতো গিরগিটির সাথে কাজ করবে বলেছে তোকে? মুখ সামলে কথা বলো, এটা একটা পার্টি, এখানে নিজের বংশের পরিচয় দিও না। বংশের পরিচয় দিতেই তো আজকে এই পার্টি অর্গানাইজ করেছি। মানে? নদী ওদেরকে আর কিছু বলতে যাবে তখনই ওর ভাই সোহান মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে আপনাদের সবাইকে এখানে ডাকা হয়েছে আমার একমাত্র ছোট বোন নদী তালুকদারের ওয়েলকামের জন্য। সো লেটস ওয়েলকাম মাই লাভলি লিটল সিস্টার নদী আদনান। সোহানের কথা শেষ হতেই হল রুমের সব লাইট অফ হয়ে যায়। একটা স্পটলাইট এসে পড়ে নদীর উপরে, যেটা দেখে দীপ্ত আর হিয়া একদম চমকে যায়। নদী স্টেজে উঠে যায়, ওর সাথে আয়ানও উঠে। নদীর বাবা এসে নদীকে সবার সাথে নিজের মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং আয়ানকে নিজের জামাই হিসেবে পরিচয় করিয়ে দেয়। দীপ্ত আর হিয়া পরিস্থিতি বুঝতে পেরে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই হল রুমে পুলিশের এন্ট্রি হয়। নদী দীপ্ত আর হিয়ার বিরুদ্ধে ওর সাথে প্রতারণা করার অভিযোগ করেছে। প্রমাণ হিসেবে যেদিন দীপ্তর সাথে ওর বিয়ের কথা ছিল সেদিনের কনভেনশন হলের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখায়। পুলিশ হিয়া আর দীপ্তকে অ্যারেস্ট করে নিয়ে যায়। নদী আর আয়ান সবার সামনে আংটি বদলের মাধ্যমে অফিসিয়ালি এঙ্গেজমেন্ট সেরে নেয়। নদীর বাবা অ্যানাউন্স করে সামনের মাসের 10 তারিখে ধুমধাম করে ওদের বিয়ের অনুষ্ঠান করা হবে। কেটে যায় বেশ কিছুদিন। নদী আর আয়ান আপাতত বিয়ের শপিং এর জন্য বিদেশে গেছে। আয়ান নেহালের জামিন করিয়েছে, কারণ ও জানে নেহাল ওর বাবার প্রতি যতই ঘৃণা পুষে রাখুক না কেন ওকে সবসময় ছোট ভাইয়ের মতোই ভালোবেসেছে। আয়ানকে তখন ফাঁসিয়েছিল ঠিকই, সেটাও শুধু ওর বাবার ক্ষতির জন্য। নেহাল খুব ভালো করেই জানতো ওদের বাবা আয়ানকে জেলে যেতে দেবে না। নেহাল আর এখনো ও বাড়িতে থাকে না, ও আয়ানের মতো আলাদা অ্যাপার্টমেন্টে থাকে। আয়ানের রাতর গ্রুপ এখন নেহাল সামলায়। আয়ান আর নেহাল দুজনেই শুধু নানা আর মায়ের সাথে দেখা করতে ওই বাড়িতে যায়। দেখতে দেখতে আয়ান আর নদীর বিয়ের অনুষ্ঠানের দিন চলে এসেছে। আজকে ওদের বিয়ে। বেশ হাসি মজার ভিতরেই ওদের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। আয়ান আজকে সবার সামনে হাঁটু গেড়ে বসে নদীকে প্রপোজ করে। নদীও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে। সমাপ্ত।